রাফাত, তুই এত সিগারেট খাস কেন? পরে কিন্তু বড় ধরনের কোনো সমস্যায় পড়বি। কার্তিকের শেষ। ইতিমধ্যেই ঢাকা শহরে বেশ ঠান্ডা পড়েছে। পায়ের দিকের খোলা জানালাটা দিয়ে ঝিরিঝিরি করে রাতের হাওয়া এসে ঢুকছে। রাতের অন্ধকারে নিঃশব্দ হিম ঝরছে। তারই আভাস মধ্যরাতের ঠান্ডা হাওয়ায় অন্ধকার আকাশের কোলে শূন্যে স্থির হয়ে আছে। ইতস্তত কয়েকটি আকাশ প্রদীপের আলো। রাফাত সেই খোলা জানালার সামনে দাঁড়িয়ে মনের সুখে একটার পর একটা সিগারেট টানছিল। তখনই একটা মোটা গলার স্বর শুনে পিছনে তাকায় রাফাত। সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসে আছে সোহেল। তার মাথায় একটা ফেল্টের ক্যাপ, যেটা সোহেল মাঝে মধ্যে পরে থাকে। পরিধানে মফ কালারের দামি জিন্স জ্যাকেট, মুখটা নিখুঁতভাবে কামানো। রাফাত মুচকি হেসে সোফায় এসে আরাম করে বসে। হাতে থাকা সিগারেটটা প্রায় শেষের দিকে। আরেকটা টান দিয়ে নিচে ফেলে দেয় সিগারেটের বাকি অংশটা। এবার রাফাত গম্ভীর মুখ হয়ে রহস্যময় করে বলে, অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ আবার সাধারণত তোকে সহস্য হতে হবে। মানে? আমার কথাটা বুঝতে পারিসনি তাই তো? আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তুই জানিস আমি অনেক আগে থেকে সিগারেট খাই। এখন হুট করে আমি এটা ছেড়ে দিতে পারবো না। সিগারেট খাওয়াটা আমার পেশা না, এটা আমার নেশা। আমি এটা এমনভাবে আটকে গেছি, চাইলেও আর বেরোতে পারবো না। রাফাত, তুই তো ভুলে গেছিস মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তুই চাইলেই তোর এই বদ অভ্যাসটা ত্যাগ করতে পারিস। আরে বাদ দে এইগুলো। আমি এখন আমার চিন্তা নিয়ে বেশি ভেবে ফেলছি, তাই সিগারেটটা একটু বেশি টানছি, যাতে টেনশনটা দূর হয়ে যায়। অতীতকে ভুলে যা। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা চিন্তা করে অনেক বোকারাই মরেছে। আগামীকালের বোঝা অতীতের বোঝার সাথে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। তাই অতীতের ব্যর্থতার জন্য আক্ষেপ করে কিংবা ভবিষ্যতের সাফল্যের আশায় বর্তমানকে অবহেলা করা উচিত নয়। অতীতকে চাইলেও আমি ভুলতে পারবো না। আমার সেই কালো অতীত রয়ে গেছে। আমার পরিচয় কি আমি? আমাকে সেটা জানার জন্য এই রঙিন শহরে আসা। আমার জানা নেই তুই কি আসলেই তোর আসল পরিচয় এখান থেকে পাবি, নাকি আবারও শূন্য হাতে ফিরে যাবি দূষিত সেই শহরে। আমি রাফাত, কোনো সময় ভুল ডিসিশন নেই না। সঠিক সময় সঠিক কথা বলা, সঠিক সময় সঠিক জায়গায় থাকা আমার স্টাইল। নিজের মাথা, নিজের ঠান্ডা মাইন্ড দিয়ে এই শহরের সব অশান্ত মাইন্ড গেমারদের উন্মাদ করে দিব আমি। চাইলে কেউ থামাতে পারবে না আমাকে। এটাই রাফাতের কথা। পিস্তলের বুলেট মিস হতে পারে, কিন্তু আমার ডিসিশন ভুল হতে পারে না। রাফাত, কালকে তো ঢাকা কলেজে তোর প্রথম দিন। তা তুই কি নিজের আসল পরিচয় নিয়ে কলেজে প্রবেশ করবি, নাকি ছদ্মবেশ নিয়ে? হা, আসল পরিচয় দিয়ে কলেজে প্রবেশ করলে আমার সাথে কেউ মিশবে না। তার থেকে ভালো হবে ছদ্মবেশে যাই। আমারও তাই মনে হয়। তবে কালকে তোর সাথে কি হবে তা আমি নিজে চোখে দেখতেছি। কালকে তোর ভাগ্যটাই খারাপ যাবে। এই জগতের অমঙ্গল ছাড়া মঙ্গলের কোনো অস্তিত্বই নেই। অন্ধকারের সাথে আলোর, সাদার সাথে কালো, দুঃখের সুখের যে সম্পর্ক, অমঙ্গলের সাথে মঙ্গলেরও সেই রূপ সম্পর্ক। অমঙ্গলের পাশেই মঙ্গলকে চেনা যায়। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায় রাফাত। 2 তলা বাড়ির নিচতলায় বসে বসে এতক্ষণ কথা বলছিল তারা দুজন। রাফাত উপরে ওঠার জন্য সিঁড়ির কাছে যেতে থাকে। সময় অনেক হয়েছে। গভীর অন্ধকার, মনোমুগ্ধকর রাত। পাশে চাঁদের আলোয় সারা বাড়িটা ছেয়ে গেছে। সোহেল বসা থেকে উঠে নিজের ঘরের দিকে পা বাড়ায়। চোখে মোটা ফ্রেমে স্টুডেন্ট চশমা, ফুলহাতার হালকা ময়লা সাদা কালারের শার্ট, কালো প্যান্ট। মাথার চুলগুলো অনেক বড় বড়। মাথাটা নিচু করে ঢাকা কলেজের ক্যাম্পাসে প্রবেশ করে রাফাত। পরিবেশটা নিতান্ত মনোরম। আশেপাশে অনেক স্টুডেন্ট, কেউ বসে কেউ দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। রাফাত ডান হাত দিয়ে চোখের চশমাটা ঠিক করে মাথাটা হালকা উঁচু করে। কম বেশি সবাই রাফাতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এটা দেখে রাফাত মুচকি হাসি দেয়। সবাই হয়তো ভাবছে এমন একটা বড় কলেজে কিভাবে ক্ষেত ছেলেটা চান্স পেয়েছে। রাফাত মাথাটা নিচু করে ক্লাসের দিকে রওনা দেয়। হঠাৎ পিছন থেকে মেয়েলি কণ্ঠে কারো ডাকে রাফাত পিছনে ফিরে তাকায়। দেখে কতগুলো মেয়ে মাঠের চওড়ে বসে বসে আড্ডা দিচ্ছে।
তার মধ্যে থেকে আকাশি কালারের ড্রেস পরা মেয়েটা রাফাতকে ডাক দেয়। রাফাত মেয়েগুলোর সামনে যেয়ে বলে, আসসালামু আলাইকুম আপুরা, আমাকে কি জন্য ডেকেছেন? রাফাতকে ডাক দেওয়া মেয়েটার নাম নেহা। সে বলে, এই ছেলে, নাম কি তোর? রাফাত আহমেদ। নামটা তো ভালো, কিন্তু নামের সাথে পোশাকের চেহারার অবস্থা তো ভালো না। বাড়ি কোথায় তোর? কুমিল্লার ছোট্ট একটা গ্রামে। তার মানে তুই গ্রাম থেকে এসেছিস? তাই তো বলি, এরকম একটা খ্যাত ছেলে ঢাকা শহরে হবে কি করে? কথাটা শুনে সবগুলো মেয়ে জোরে জোরে হাসতে থাকে। রাফাত কেবল বোকার মতো করে চেয়ে আছে। সে বুঝতে পারছে না যে কেন তারা অহেতুক এভাবে হাসতেছে। নেহা হাসি থামিয়ে বলে, কোন ইয়ারে ভর্তি হয়েছিস তুই? 2য় বর্ষ। তুই তাহলে আমাদের সাথেই পড়িস, কিন্তু তোর সাথে আমরা ক্লাস করবো কিভাবে? এখনই শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পরে কি জানি ক্লাসের আবার কি অবস্থা হয়। আচ্ছা, তুই এখন আমাদের একটা কাজ করে দে, দোকান থেকে কিছু শুকনো খাবার এনে দে, তাড়াতাড়ি যা। আপু, আমার ক্লাসে যেতে হবে, আমি আপনাদের কাজটা করতে পারবো না। রাফাতের কথাটা শুনে নেহা রেগে বলে, তুই চিনিস আমাকে? কি আমার পরিচয়, কি আমার বাবা? আপু, ঢাকা শহরে আমি নতুন, কাউকে চিনি না। আপনার পরিচয়টা যদি আপনি নিজ থেকে দিতেন তাহলে ভালো হতো। এখন আমি যা বলবো এটা মাথায় গেঁথে রাখ। আমি নেহা, আমার বাবা এই শহরের কমিশনার। কলেজের সবাই আমাকে ভয় পায়, আমার অর্ডার অমান্য করার কারো সাহস নেই। আজ থেকে কথাটা যেন মনে থাকে। এখন তুই যে খাবারগুলো নিয়ে আয়। রাফাত নিজ জায়গা থেকে সরে না, সেখানে মাথাটা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে নেহা রেগে রাফাতের বাম গালে কষে একটা চড় মেরে বলতে থাকে, তোকে কবার বলতে হবে এক কথা? তবুও তুই এখানে মূর্তির মতো দাঁড়িয়েছিস, সমস্যা কি তোর? জায়গা থেকে। রাফাত বাম গালে হাত দিয়ে মাথাটা নিচু করেই বলে, জানতাম এটাই বলবি তুই। যা এখান থেকে। তোর মতো ফকিরের টাকা দিয়ে আমি কিচ্ছু খাবো, এটা তুই ভাবলে কি করে? রাফাত কিছু বলে না। সবার চোখের আড়ালে স্বপ্নের রূপকথার হাসি দেয়, যার মানে এই কলেজে কেউ তাকে চিনতে পারছে না। রাফাত 2য় বর্ষের ক্লাসরুম খুঁজতে খুঁজতে ক্লাসে প্রবেশ করে। ক্লাসের পরিবেশটা কতিপয় নীরব, কারণ এখন আশরাফ স্যারের ক্লাস। ইকোনমিক্স ক্লাস নেয় এই স্যার, খুবই গম্ভীর। ইকোনমিক্সের স্যারেরা এমনিতেই গম্ভীর হয়ে থাকেন, কঠিন হয়ে থাকতে ভালোবাসে আশরাফ স্যার। হাসি, তামাশা, ঠাট্টা, ফাজলামি তার একেবারে সহ্য হয় না। তার কথা হলো, হাসি তামাশাই যদি শিক্ষার্থীরা করবে তাহলে পড়াশুনো করবে কখন? পৃথিবীটা কোনো নাট্যশালা না যে হাসি তামাশা করে লোক আসাতে হবে। আশরাফ স্যারের দুর্ভাগ্য, তার আশেপাশে মানুষজনের স্বভাব তার স্বভাবের একেবারে উল্টো। স্টুডেন্টরা অনেক কষ্টে স্যারের সামনে হাসি আটকিয়ে রাখে। কিছুক্ষণ পর আশরাফ স্যার ক্লাসে প্রবেশ করে। সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানায়। আজ সোমবার, আশরাফ স্যার অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবে, তাই সকল স্টুডেন্ট সাবধান হয়ে আছে। এবার আশরাফ স্যার শীতল গলায় বলতে থাকে, আজকে কি নিয়ে আলোচনা করব মনে আছে সবার? জি স্যার। আশরাফ স্যার কিছু বলতে যাবে, তখনই তার চোখের দৃষ্টি যায় সবার লাস্ট বেঞ্চে। চোখে মোটা ফ্রেমে স্টুডেন্ট চশমা, হালকা ময়লা শার্ট পরে আছে, যার জন্য শরীরের রংটা ভালো করে বোঝা যাচ্ছে না। গুটিসুটি মেরে নিচের দিকে তাকিয়ে বসে আছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে কোনো অসহায় পথিক এখানে এসে বিশ্রাম করার জন্য আশ্রয় নিয়েছে। ক্লাসের সময় কেউ অমনোযোগী হয়ে থাকবে এটা আশরাফ স্যার সহ্য করতে পারে না, তাই তিনি গম্ভীর মুখ হয়ে একটু শব্দ করে বলে, এই কে তুমি? আমার ক্লাসে নতুন মনে হচ্ছে। হঠাৎ এরকম হুঙ্কারে কম বেশি সবাই ভয় পেয়ে যায়। রাফাত নিজেকে স্বাভাবিক করে সামনের দিকে চেয়ে দেখে আশরাফ স্যার রাগী দৃষ্টিতে চেয়ে আছে। এটা দেখে রাফাত হালকা ভয়কাতর চোখে স্যারের দিকে তাকায়। আশরাফ স্যার আবারও বলে, এই ছেলে, তোমাকেই বলছি, এমন চুপ হয়ে বসে আছো কেন? আমার প্রশ্নের জবাব দাও। রাফাত করুণ দৃষ্টিতে চেয়ে নরম গলায় বলে, স্যার, আমি নতুন ভর্তি হয়েছি, আজই প্রথম ক্লাস, তাও আবার আপনার বিষয়ে। বুঝতে পারছি, কিন্তু তোমার জামার অবস্থা এমন কেন? মনে হচ্ছে জামা কাপড় কাচার সময় পাও না। তোমার সাথে ক্লাসমেটগুলো জামা দেখেছো কত পরিষ্কার? তারা কত পরিপাটি হয়ে এসেছে ক্লাসে। কাল থেকে ভালো জামা পরে আসবে। রাফাতের কথার মানে কিছুটা স্যার বুঝতে পারছে, তাই তিনি আবারও বলে, মানুষ চাইলে সব পারে, তুমিও চেষ্টা করে দেখতে পারো। রাফাত কথাগুলো বলে থামে। কতক্ষণ আগে আশেপাশে অনেকেই হাসাহাসি করছিল, কিন্তু এখন পরিবেশ যেন থমকে গেছে।
পিনপিন নীরবতা বিরাজ করছে। শোনা যাচ্ছে কিছু মানুষের নিঃশ্বাস ফেলা নীরব শব্দ। রাফাতের কথাগুলো যেন সবার বুকে যেয়ে আঘাত করেছে। আশরাফ স্যার অনেক কঠিন মনের মানুষ, কিন্তু আজ রাফাতের কথা শুনে ওনার মন হালকা গলেছে, কিন্তু তিনি এটা কাউকে প্রকাশ করেন না। এবার সবার নীরবতা ভেঙে আশরাফ স্যার বলতে শুরু করেন, তোমার নাম কি? কোথা থেকে এসেছো? তোমার কথাগুলো অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। স্যার, আমার নামটা অনেক ছোট্ট, রাফাত, কিন্তু অনেকের কাছে আমার নামটা অমঙ্গলের প্রতীক। আর আমার বাসা কুমিল্লার ছোট্ট একটা গ্রামে। আশরাফ স্যার বেশি কথা বলতে বা শুনতে পছন্দ করেন না, তাই তিনি এই প্রসঙ্গে আর কথা না বাড়িয়ে ক্লাসের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেন। রাফাতের ড্রেস আর কথা বলা চলাফেরা স্টাইল দেখে অনেকে হাসাহাসি করছে, অনেকে আবার কটু কথা বলছে। সে কাউকে তেমন কোনো শক্ত জবাব দিতে পারছে না, কোনো এক বিশেষ কারণে। নিন্দা না থাকলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকতো? নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম, মানুষেরও সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির উপরে তার হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ, দুঃখ, বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। দুপুরের কড়া রৌদ্রে কুয়াশা কেটে গেছে, এখন হালকা গরম লাগছে। শহরটা ঘন বসতি থাকার কারণে শীতটা এত পরিমাণে ফেস করা যায় না। রাফাত কলেজ থেকে বের হয়, গেটের সামনে দাঁড়িয়ে আছে। ফাঁকা রাস্তা, রাস্তা ফাঁকা। রাফাত ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট বের করলো। মাত্র 2টা সিগারেট আছে। সে পরপর 2টা সিগারেট শেষ করলো। এর মধ্যে মাত্র একটা রিক্সা গেল। কিছুদিন আগেও দুপুরবেলায় রিক্সার যন্ত্রণায় হাঁটা যেত না। রাফাত রাস্তার মোড় পর্যন্ত গেল। সামনেই একটা ছোট দোকান দেখা যাচ্ছে, যেটাতে চা, পান আরও কিছু জিনিস রয়েছে। রাফাত দোকানের সামনে দাঁড়ায়। এবার সে দোকানদারটাকে বলতে শুরু করে, চাচা, বিক্রি বাটা কেমন হয়? আর বিক্রি কিনবো কে? কেনার মানুষ আছে? দেখি একটা বেনসন সিগারেটের প্যাকেট দেন তো। রাফাতের এখনও দুপুরের খাওয়া হয়নি, এক্ষুনি গিয়ে খেতে হবে। একটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। ব্যাপারটা সন্দেহজনক। এখন সময় খারাপ, আচার আচরণে কোনো রকম সন্দেহের ছাপ থাকা ঠিক না। রাফাত দোকানদারের দিকে ভালো করে খেয়াল করলো, তার মাথায় ঝুঁটিবিহীন একটা লাল ফেস টুপি। কোথা থেকে জোগাড় করেছে কে জানে। চিবুকের কাছে অল্প দাড়ি, তাও আবার হালকা পেকে গেছে। দাম কত হয়েছে চাচা? দেও তুমি বাবা, তোমরা তো প্রতিনিয়ত সিগারেট খাও, তবুও আমি কেন বলবো? এবার রাফাত পিছনের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করে তার থেকে কচকচে একটা 500 টাকার নোট বের করে দোকানদারের সামনে এগিয়ে দেয়। দোকানি নোটটা ভালো করে দেখে বলে, এই বড় নোটের খুচরা আমার কাছে নেই। লাগবে না বাকি টাকা, পুরো টাকাটা আপনি রেখে দিন। বাবা, একটা কথা বলি, তোমাকে দেখে মনে হচ্ছে ঢাকা শহরে নতুন, জামা কাপড়ের অবস্থা তেমন ভালো না। বাকি টাকাটা বরং তুমি রেখে দাও। হয়তো শহরে নতুন, কিন্তু এই অচেনা শহরে সবই আমার পরিচিত। জামা কাপড় কেনার পর্যন্ত টাকা আমার কাছে আছে, টাকাটা আপনি রেখে দিন। দোকানির গলার স্বরে স্পষ্ট বৈরাগ্য, যেন বাকি টাকাটা না দিলেও তার কিছু আসে যায় না। রাফাত নতুন সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ঠোঁটে চেপে দোকানের সামনে টাঙানো লাইটারটা দিয়ে আগুন জ্বালায় সিগারেটে। রাফাত সিগারেটে জোরে একটা টান দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। নিউ পল্টন লাইনের এই গলিটার বেশ কয়েকটি দোকান, কিন্তু মডার্ন সেলুন এবং পাশের ঘরটি ছাড়া সবই বন্ধ। রাফাত মডার্ন সেলুনে ঢুকে পড়ল। রাস্তায় হাঁটাহাঁটি করার চেয়ে সেলুনে চুল কাটা নিয়ে ব্যস্ত থাকা ভালো। রাফাতের চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে। সেলুনটা একসময় মাস্তান ছেলেপুলেদের আড্ডাখানা ছিল। লম্বা চুলে 4-5টা ছেলে শার্টের বুকের বোতাম খুলে বেঞ্চের উপর বসে থাকতো। সেলুনে একটা ব্যান্ড ট্রানজিস্টার সারাক্ষণই বাজাতো। ট্রানজিস্টারের ব্যাটারির খরচ দিতে গিয়েই সেলুনে লাটে ওঠার কথা, কিন্তু তা ওঠেনি। রমরমা ব্যবসা করছে। আজ অবশ্যই জনশূন্য, তবে ট্রানজিস্টার বাজছে। আগের মতো ফুল ভলিউমে নয়, মৃদু শব্দে।
দেশাত্মবোধক গান, কথা ও সুর নজিবুল হক। রাফাত বেশ অবাক হয় এমন উন্নত মানের একটা দোকানে পুরনো দিনের গান শুনে। রাফাত বেশ মন দিয়েই গান শুনতে লাগলো, তবে চোখ রাখলো রাস্তার উপর। চুলটা একটু ছোট কর। নাপিত ছেলেটি বিস্মিত হলো। সে এনার এক বন্ধুর চুল গত মঙ্গলবারে কেটেছিল, কিন্তু ওই দিন চুল বড় বড় থাকা সত্ত্বেও কাটায়নি। তাহলে আজ হঠাৎ কাটাতে আসলো? ভাই চুল কাটাবেন? ছেলেটার কথা শুনে রাফাত হালকা করে ঘাটটা বাঁকা করে। ছেলেটার মুখটা হালকা কালো, চুলগুলো মডার্ন স্টাইলে কাটা, চুলের উপর দিয়ে হালকা হলদে রং করা। রাফাত কিছুদিন আগে ফাহাদকে নিয়ে এখানে এসেছিল, তখন ছেলেটার চুলগুলো বড় বড় ছিল। হয়তো কম সময়ের ভিতরে চুলগুলো কেটে ফেলেছে। পিছনের দিকে একটু ছোট করবি। রাফাতের কথা শুনে ছেলেটা কাঁচি যন্ত্রের মতো খটখট করতে লাগলো। কিছুদিন আগে যখন রাফাত এখানে এসেছিল তখন ছেলেটার কথার যন্ত্রণায় অস্থির হতে হয়েছিল। ছেলেটার কথা শুনতে রাফাতের খারাপ লাগে না, কিন্তু এই ছেলেটার কথা বলার সময় থুতুর ছিটা এসে লাগে। আজ সে নিশ্চুপ, থুতু গায়ে লাগার কোনো আশঙ্কা নেই। দাম দেওয়ার সময় রাফাত জিজ্ঞেস করে, রাত দিন ট্রানজিস্টার চালাস কিভাবে? ব্যাটারির তো অনেক দাম। নাপিত ছেলেটি কোনো জবাব দিল না, গম্ভীর মুখে টাকা ফেরত দিয়ে বেঞ্চের উপর পা তুলে বসে রইল। রাফাত কোনো উত্তর পেল না। ছেলেটা ঠান্ডা চোখে তাকিয়ে আছে। আজকাল কেউ বাড়তি কথা বলতে চায় না, চেনা মানুষের কাছেও না। রোদ উঠেছে কড়া এবং ঝাঁঝালো, কিন্তু এই কড়া রোদেও রাফাতের কেমন যেন শীত শীত করতে লাগলো। রাফাত সেই ছোট দোকানের সামনে দ্বিতীয়বার এসে দাঁড়ালো। মনে করার চেষ্টা করলো ঘরে যথেষ্ট পরিমাণ সিগারেট আছে কিনা। 5টার পর কোথাও কিছু পাওয়া যাবে না। যেদিন শহরে প্রথম এসেছিল রাফাত সেদিন রাতে সিগারেটের অভাবে খুব কষ্ট করেছে। রাফাত মানিব্যাগ খুলল। চাচার দোকানে আগরবাতি জ্বালিয়েছে। সব দোকানদারদের মধ্যে এই একটি নতুন অভ্যাস দেখা যাচ্ছে, আগরবাতি জ্বালানো। আগে কেউ সন্ধ্যাবেলা জ্বালাতো, এখন প্রায় সারাদিনই জ্বলে। আগরবাতির গন্ধে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। রাফাত দোকানের সামনে দাঁড়িয়ে অস্বস্তি বোধ করতে লাগলো। চাচা, আরো 2 প্যাকেট ব্যানসন সিগারেটের প্যাকেট দেন তো। দোকানদার চাচা সিগারেট বের করলো। সিগারেটের দাম চড়ছে। ছেলে ছোকরারা এখন সারাদিন ঘরে বসে থাকে এবং সিগারেট ফুঁকে। এছাড়া তারা করবে কি? 2টা ম্যাচও দিন। বাবা, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ চাচা বলেন। তুমি কি কাউকে খুঁজতেছো? রাফাত চমকে ওঠে, বলে, কি? এই ব্যাটা টের পেলো কিভাবে? কারে খুঁজতেছো? আরে না, কাকে খুঁজবো? চুল কাটতে গিয়েছিলাম। চুল একটু বড় হলেই আমার অসহ্য লাগে। এবার একটু বেশি বড় হয়ে গেছিল, তাই ছোট করে এলাম। কথাটা বলে রাফাত আর সেখানে দাঁড়ায় না, রওনা দেয় বাসার উদ্দেশ্যে। গোরস্থান ঘেঁষে রাস্তা গিয়েছে, সেই জন্যে কি গা ছমছম করছে রাফাতের, না অন্য কোনো কারণ আছে? একটু কটু গন্ধ আসছে। নিউ পল্টন লাইনের লোকজনদের ধারণা বর্ষাকালে এই গন্ধ পাওয়া যায়, লাশ পচে গন্ধ ছড়ায়। এখন তো শীতকাল, তাহলে এমন গন্ধ? বুঝতে পারছে না রাফাত। অভিজ্ঞতাহীন মানুষ যর্থতা বিষয়ের মর্ম উপলব্ধি করতে পারে না। আর যে চিরসুখী সে তা কখনোই ব্যথিতের বেদনার স্বরূপ বুঝতে পারবে না। এ পৃথিবীতে দুঃখী মানুষের অভাব নেই, কিন্তু সুখী ব্যক্তি সুখভোগে অভ্যস্ত থাকে বলে দুঃখের জ্বালা বুঝতে পারে না। নির্ধন যদি চায় ধনীর সহযোগিতা, তবে ধনী কখনো দারিদ্র্যের ক্ষুধার কষ্ট বুঝতে পারে না। সন্ধ্যার পর থেকে রাফাতের কেমন যেন লাগতে লাগলো, কেমন এক ধরনের অস্বস্তি। হঠাৎ ঘুম ভাঙলে যেরকম লাগে সেরকম, সমস্ত শরীর ঝিম ধরে আছে। অনেকদিন হলো কোনো শিকার করার সুযোগ হয়নি তার। মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা। রাফাত বারান্দায় এসে দাঁড়ালো। এ বাড়ির বারান্দাটা সুন্দর। কল্যাণপুরের দিকে শহর তেমন বাড়তে শুরু করেনি, গ্রাম গ্রাম একটা ভাব আছে। বারান্দায় দাঁড়ালে ঝিলের মতো খানিকটা জায়গা চোখে পড়ে। গত শীতের আগে শীতে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস নেমেছিল। কি অদ্ভুত দৃশ্য! এবছর নামবে কি না কে জানে, বোধহয় না। শহর এগিয়ে আসছে, পাখিরা শহর পছন্দ করে না। ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ শীত পড়েছে এবার। রাফাত এই মনোরম পরিবেশে কি যেন একটা শূন্য অনুভব করছে। রাফাত পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর লাইটারটা বের করে একটা সিগারেট জ্বালায়। কত ধরনের মানুষ থাকে এই সংসারে। রাফাত ছোট একটা নিঃশ্বাস ফেলল। বারান্দায় দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না, আবার ভেতরে যেতেও ইচ্ছা করছে না।
কেমন যেন আজ রক্ত নিয়ে খেলা করতে ইচ্ছা করছে। রাফাত, মেহেরাব সাহেব খবর পাঠিয়েছে। হঠাৎ পিছন থেকে কারো মোটা গলার শব্দ শুনে রাফাত পিছন ফিরে তাকায়। সাদা কালারের একটা মোটা সোয়েটার আর মাথায় একটা ফেল্টের ক্যাপ পরে দাঁড়িয়ে আছে সোহেল। রাফাত আরেকটা সিগারেট ধরিয়ে উদাস চোখে দূরে থাকা বড় নিম গাছের দিকে তাকিয়ে রইল। এবার সে বেশ গম্ভীর গলায় বলে, রাফাত, মেহেরাব সাহেব খবর পাঠিয়েছে। কোথায়? কখন দেখা করতে বলছে? ওনার নিজের বাড়িতে, আর তোকে সময় করে বলছে আমার সাথে যেতে। দেখা করব এক সত্ত্বে। ওই বাড়িতে যেয়ে আমি যে ওনার মেয়ে আর স্ত্রীকে যেন না দেখি, তুই এটা জানিয়ে দে। আমি সব ব্যবস্থা করছি। রাফাত, আমার কি মনে হয় জানিস? কি? মেহেরাব সাহেব তোকে আবারও সেই জগতের রাজা বানাতে চায়। আমি তো সবসময় রাজা, আমাকে কি আবার নতুন করে রাজা বানাবে? সোহেল সেখানে আর দাঁড়ায় না। সে জানে রাফাত এখন আর বেশি কথা বলবে না। সে চায় একা থাকতে। রাফাত বাইরে থেকে ভিতরে প্রবেশ করে। বাইরে অনেক ঠান্ডা পড়েছে। কুয়াশায় শহরটা ছেয়ে গেছে। দরজায় কড়া নড়ছে। রাফাত লেপের ভেতর থেকে মাথা বের করে শব্দ শুনল। আবার লেপের ভেতর ঢুকে পড়ল। এর মধ্যেই মাথার পাশে রাখা ঘড়ি দেখে নিয়েছে 7:40। রাফাত নিজেকে প্রতিনিয়ত একজন বুদ্ধিমান লোক মনে করে। কোনো বুদ্ধিমান লোক কঠিন শীতের মধ্যে ভোর 7:40 লেপের ভেতর থেকে বেরোতে পারে না। যে কড়া নাড়ছে সে যদি বুদ্ধিমান হয় তাহলে আরও কয়েকবার কড়া নেড়ে চলে যাবে। পাঠা শ্রেণীর হলে যাবে না। বিপুল উৎসাহে কড়া নাড়তেই থাকবে। নাড়ুক, ইচ্ছে হলে দরজা ভেঙে ফেলুক। কেয়ার রস, এখন ল্যাপের ভেতর থেকে বের হওয়া যাবে না। রাফাত গত রাতে একটু দেরি করেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। ঘুমটা ভালো হয়নি, কারণ সে রাতে ঘুমাতে গেছে মোটামুটি খিদে নিয়ে। বেশি রাত জাগলে খিদে পায়। শরীরের জন্য বাড়তি কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়। সেই ব্যবস্থায় ঘরে থাকে 2-3 রকমের জেলি এবং পাউরুটি। কাল রাতে জেলি ছিল, কিন্তু পাউরুটি ছিল না। বিস্কুটের টিনে কিছু বিস্কুটের গুঁড়ো পাওয়া গেল। 1 চামচ মুখে দিয়ে মনে হলো সাবানের গুঁড়া খাচ্ছে। নাড়ি ভুঁড়ি উল্টে আসার উপক্রম। রাফাত সেই খালি পেটেই ঘুমাতে যায়। চোখ জোড়া প্রায় ধরে এসেছে। এমন সময় বাথরুম পেয়ে গেল। বাথরুম পাচ্ছে, তবে সেই তাগিদ জোড়ালো নয়। উঠে যেতে ইচ্ছা করছে না। শীতের রাতে লেপের ভেতর একবার ঢুকে পড়লে বেরুতে ইচ্ছা করে না। এখনো খটখট শব্দ হচ্ছে। গাধা নাকি? গাধা তো বটেই, অতি নির্মমানের গাধা। গাধা সমাজের কলঙ্ক। রাফাত লেপের ভেতর থেকে মুখ বের করে উঁচু গলায় বলল, ইউ স্টুপিড, অ্যাজ ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার। রাফাতের এটা প্রিয় গালি। সে শিখেছে অনেক আগে সেই স্কুল জীবনে। ইংরেজি ম্যাডামের কাছ থেকে প্রথম এই শব্দটা শুনে রাফাত অনেক ভেবেছিল শব্দটার মানে কি। 2 দিন পর যে সাহস নিয়ে ম্যাডামকে জিজ্ঞেস করে ফেলল এই শব্দের মানে কি। তিনি তৎক্ষণাৎ বাংলা তর্জমাও করে বলেন। সেই ছোটবেলার বাক্যটা যেন রাফাতের মনে গেঁথে গেছে। তাই এই বাক্যটা সে রেগে গেলে বেশি ব্যবহার করে। এখনও কড়া নাড়ছে। রাফাত বিরক্ত হয়ে বিছানা থেকে নামতে নামতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, কে হতে পারে এটা, এমন পাগলের মতো করে দরজার ধাক্কাচ্ছে? রাফাত দরজা খুলল, কিন্তু অবাক করার বিষয় হলো বাইরে কেউ নেই। সামনের ঘরটা ফাহাদের, কিন্তু দেখে মনে হচ্ছে ভিতর থেকে আটকানো। তাহলে কে হতে পারে? রাফাত এত কিছু চিন্তা না করে আবারও বিছানার দিকে আসবে, তখনই তার চোখ পড়ল ফ্লোরের দিকে। গিফটের কাগজে মোড়ানো নতুন চিকচিক করা একটা গিফট প্যাকেট। রাফাত প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করে। ভিতরে মনে হচ্ছে হালকা কোনো জিনিস। কি হতে পারে? বুক ভরা সাহস নিয়ে প্যাকেটটা খুলতে থাকে। অবাক করার বিষয় হলো প্যাকেটে একটা 9mm এর ছোট একটা পিস্তলের বুলেট আর পাশে লাল কালারের একটা কাগজ। রাফাত কাগজের ভাঁজটা খোলে। ভিতরে কিছু লেখা। সে তা পড়তে শুরু করে। এই শীতের সকালে ঘুম থেকে তোলার জন্য আমি দুঃখিত, কিন্তু কি করব বলো, না ওটি উপায় নেই। আমার শহরে এসেছো, আমি তোমাকে শুভেচ্ছা জানাবো না? এটা কি হয়? ওয়েলকাম রাফাত, ওয়েলকাম আমার অন্ধকার শহরে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা, তোমাকে টেনে তুলবো, তোমার কপাল নয়। আর কিছু লেখা নেই। লেখাটা পড়ে রাফাত একটু রহস্যময় হয়ে যায়। চিন্তা করতে থাকে, কে চিঠি পাঠিয়েছে? তেমন কেউ তো এই শহরে আমাকে চিনে না।
তবে কে? সব ধোঁয়াশা। দেখ, খ্যাত ছেলেটা আজকে আবারও কলেজে এসেছে। এটাকে দেখলেই আমার কেমন যেন ঘিন লাগে। প্রীতির কথা শুনে সবাই কলেজের গেটের দিকে তাকায়। পুরনো একটা লম্বা হাতার গেঞ্জি, চকলেট কালারের ময়লা প্যান্ট, চোখে মোটা ফ্রেমের সাদা চশমা, মাথা ভরা কোকড়া কোকড়া লম্বা চুল, কিন্তু কাছ থেকে চুলগুলো অতটা লম্বা বোঝা যাবে না। কাঁধে একটা ছেঁড়া ব্যাগ ঝুলিয়ে সমান পায়ে রাফাত ছেলেটা এগিয়ে আসছে। রাফাতের দিকে ভালো করে তাকিয়ে নেহা বাঁকা হেসে বলতে থাকে, প্রীতি, খ্যাতটাকে ডাক দে। আজকে আমাদের সাথে নুসরত আছে, বেশ মজা হবে আজকে। কালকে কোনো মজাই করতে পারছি না। আজকে ছেলেটার এমন অবস্থা করব যা সে চিন্তাও করতে পারবে না। বিভিন্নভাবে চিন্তা করারও উদ্ভাবনের সাহস থাকতে হবে। অপরিচিত পথে চলারও, অসম্ভব জিনিস আবিষ্কারেরও সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এই সকল মহাগুণ দ্বারা তরুণদের চালিত হতে হবে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। শ্রাবণী এতক্ষণ চুপ করে বসেছিল, কিন্তু প্রীতির কথা শুনে সে তার মুখের নিঃশব্দটা ভেঙে বলতে থাকে, কে এই ছেলে? কলেজে নতুন দেখছি। কালকে ক্যাম্পাসে নতুন এসেছে, আর তুই তো কালকে কলেজে আসিসনি, তাই জানতে পারিসনি। এমনিতেই কালকে বেশি কিছু বলিনি ছেলেটাকে, আজকে তুই সাথে আছিস তাই ভাবলাম বেশি করে মজা করব। বাদ দে এগুলা। ছেলেটাকে দেখে কেমন যেন নিরীহ নিরীহ মনে হচ্ছে। এটা আমি কি শুনছি? শ্রাবণীর মুখে এই কথা? যেই শ্রাবণী কলেজের ছোট থেকে বড় সবাইকে জাগ দেয়, সে কিনা বলছে আর ছেলেটাকে ছেড়ে দিবে? এটা মানা যায় না। এই রাফাত, এদিকে আয়। উচ্চস্বরে রাফাতকে ডাক দেয় প্রীতি। রাতে আর সকালে ভালো ঘুম না হওয়ায় রাফাত নিজেকে কেমন যেন দুর্বল দুর্বল অনুভব করছে। মাথাটা নিয়মিত দিনের মতো আজকেও নিচু করে ক্লাসের দিকে যাচ্ছিল। তখন কালকের মেয়েগুলোর মধ্যে থেকে রাফাতকে একজন ডাক দেয়। রাফাত বাধ্য ছেলের মতো মেয়েগুলোর কাছে যেতে থাকে। সে চায় না কলেজে কোনো ঝামেলা হোক, তাই সে মেয়েগুলোর ডাকে সাড়া দিয়েছে। আজ সেখানে নতুন একটা মেয়েকে দেখছে রাফাত। কে এই মেয়ে জানা নেই রাফাতের। সব মেয়েদের থেকে আলাদা। মেয়েটির মধ্যে কিছু একটা আছে যা পুরুষদের অভিভূত করে দেয়। রূপের বাইরে অন্য কিছু। অসামান্য রূপসী মেয়েদেরকেও প্রায় সময়ই বেশ সাধারণ মনে হয়। সেরকম নয়, এবং সে নিজেও তা জানে। মেয়েটির চোখ দুটি ছোট ছোট এবং বিশেষত্বহীন। গালের হাড় উঁচু হয়ে আছে, ছোট কপাল, কিন্তু তবু কি অদ্ভুত দেখতে, কি মোহময়ী। তার পরনে সাধারণ কালো রঙের একটা লম্বা জামা, পিঠের অনেকখানি দেখা যাচ্ছে। দূর থেকে মনে হয় মেয়েটির গায়ের রং ঈষৎ নীলাভ। দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে। রাফাত গুটি গুটি পায়ে নিঃশব্দে যেয়ে মেয়েগুলোর সামনে দাঁড়ায়। রাফাতের মুখে কোনো কথা নেই, জানা নেই এখন সে কি জিজ্ঞেস করবে বা কি করতে পারে। হঠাৎ প্রীতি নামের মেয়েটি বলে ওঠে, এই রাফাত, তুই প্রতিদিন এমন নোংরা কাপড় পরে কলেজে আসিস কেন? তুই কাল থেকে ভালো জামা কাপড় পরে আসলে কলেজে আসবি, নয়তো কাল থেকে যেন তোকে এই কলেজের কোনো স্থানে না দেখি। প্রীতির কথা শুনে রাফাত হাসে। এটা দেখে নেহা রেগে যায় আর জোরে জোরে বলতে থাকে, কিরে, তুই এমন করে হাসছিস কেন? প্রীতি কি কোনো মজার কথা বলেছে যার জন্য তুই এমন করে হাসছিস? প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধেরা প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। তুই আমাদের মুখে মুখে তর্ক করিস, আবার নিজেকে বুদ্ধিমান মনে করিস। আমরা তো সিনিয়র, আমাদের সাথে সম্মান দিয়ে কথা বলবি। আমার মধ্যে সম্মান করা এবং অসম্মান করা দুটোই প্রবল ভাব আছে। কাউকে পায়ের নিচে চেপে ধরতে আমার ভালো লাগে, আবার মাথায় নিয়ে নাচানাচি করতে ভালো লাগে। আমার সাথে যে ভালো ব্যবহার করবে, আমিও তার সাথে ভালো ব্যবহার করব। রাফাতের কথাটা যেন নেহার সহ্য হয়নি, তাই সে বসা থেকে উঠে কঠিন গলায় বলে, কি বলে তুই? যত বড় মুখ না তত বড় কথা। আজকে তোর এমন অবস্থা করব যে তুই ভাবতেও পারবি না। নেহা বস এখানে। রাফাতকে কিছু বলতে হবে না। শ্রাবণী, আমাকে বাধা দিবি না আজকে।
আমি প্রচুর পরিমাণে রেগে আছি এই ছেলেটার উপর। দেখ, ছেলেটা হয়তো না বুঝে কথাটা বলে দিয়েছে, এখন তুই এটা নিয়ে ঝামেলা বাঁধিয়ে দিবি। রাফাত মুচকি হাসে শ্রাবণীর কথা শুনে। শ্রাবণী মেয়েটাকে দেখে বোঝা যায় না তার মনটা এমন নরম। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের চেহারা দেখলে সবার ভয় পাওয়ার মতো অবস্থা হবে, কিন্তু সেই ব্যক্তিটার গলার আওয়াজ শুনে তেমন কেউ ভয় পাবে না। এখন সেই উদাহরণের তালিকায় শ্রাবণীকে ফেললে মন্দ হয় না। রাফাত এমন চিন্তা করছিল, তখনই শ্রাবণী তাকে ডাক দেয়। রাফাত শান্ত দৃষ্টিতে সেদিকে তাকায়। এই ছেলে রাফাত নাকি কি যেন নাম তোমার, তুমি এদিকে আসো। শ্রাবণীর কথা মতো রাফাত শ্রাবণীর অনেক কাছাকাছি এসে দাঁড়ায়। বোকাশোকা চেহারা নিয়ে রাফাত বলতে থাকে, আপু তাড়াতাড়ি বলেন, কি বলবেন? বলবো, তার আগে তুমি আমার থেকে আরও দূরে গিয়ে দাঁড়াও। এখন ভালো ব্যবহার করছি বলে মনে করো না আমি খুব ভালো মেয়ে। আমার ব্যাপারে কলেজের সবাইকে জিজ্ঞাসা করে দেখতে পারো আমি কেমন। রাফাত এতক্ষণ যা ভাবছিল আসলে মেয়েটা এমন না। সে মানুষের প্রতি দয়া করে ভালো ব্যবহার করে। রাফাত বিনয়ী আচরণ করে শ্রাবণীর থেকে একটু দূরে যেয়ে দাঁড়ায়। এটা দেখে শ্রাবণী বলে, এখন তুমি কি চাও, এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে? যদি মুক্তি চাও তাহলে বলো, আমি ব্যবস্থা করে দেবো। চাই কি? আরে কিছুক্ষণ আগে যদি কথাটা বলতো তাহলে তো হয়েই যেত, তখন না বলে এখন বলছে। রাফাত সহমত প্রকাশ করে বলে, আমি তো চাই এই সকল বাজে ঝামেলা থেকে মুক্তি পেতে, কিন্তু আপনার বান্ধবীরা আমার সাথে যা অবস্থা করছে এতে আমার বলার মতো কিছুই নেই। আচ্ছা, এখন তুমি ঝামেলা থেকে মুক্তি পেতে হলে নেহার পায়ে ধরে মাপ চাও। শ্রাবণীর এমন কথায় রাফাত অবাক হয়ে যায়। বলে কি মেয়েটা, ঝামেলা থেকে মুক্তি পেতে হলে অন্য কারো পায়ে ধরতে হবে? রাফাত কখনো কারো সামনে নিজের মাথা নিচু করেনি। রাস্তা দিয়ে হাঁটার সময় যথেষ্ট অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করি, আর এখন কি না একটা সামান্য মেয়ের পায়ে ধরে মাপ চাইতে হবে? কখনোই না, এটা সম্ভব না। এতদিনের কামানো নিজের সম্মান কোনো মেয়ের সামনে শেষ করতে পারবো না রাফাত। আশেপাশের সব মেয়েগুলো উচ্চস্বরে হাসতেছে। কেউ হয়তো ভাবতে পারেনি শ্রাবণী এমন একটা কথা বলবে। নেহাকে থামিয়ে দিয়ে এখন নিজেই রাফাতকে রাগ দিচ্ছে। ভাবতেই অবাক লাগে শ্রাবণীর মাথায় কত শয়তানি বুদ্ধি আছে। সবার এমন হাসির আওয়াজে চমকে ওঠে রাফাত। কখনো এমন হাসির পাত্র হতে হবে ভাবেনি রাফাত। রাগে রাফাতের সাদা মুখটা লাল বর্ণ ধারণ করেছে, কিন্তু এখন চাইলেও সে কিছু বলতে পারবে না কাউকে। রাফাতের চুপ করে দাঁড়িয়ে থাকা দেখে নেহা বলে, কে রে, এমন বোকার মতো চুপ করে দাঁড়িয়েছিস কেন? শ্রাবণী যে বললো তাকে করবি না? আমি এটা করতে পারবো না। যদি অন্য কিছু হতো তাহলে আমি ঠিকই তা করে দিয়ে ঝামেলা থেকে মুক্তি পেতাম। আমার পায়ে ধরে মাপ চাইতে সমস্যা কোথায়? আর আমার পাটা দেখেছিস কেমন? তোর থেকে ভালো পরিষ্কার। রাফাত নেহার পায়ের দিকে তাকায়। উঁচু হিল পায়ে লাগিয়ে রেখেছে। পায়ের রংটা অবশ্য কালো না, আবার অতটা সুন্দরও না, কেমন কালারের যেন। মানুষের পা সুন্দর হোক বা কালো এতে কিছু আসে যায় না, তবে পায়ে ধরে মাপ চাওয়া কেমন নীতি। রাফাত শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে, শ্রাবণী আপু, আপনি আমাকে ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য অন্য কোনো কাজের কথা বলেন যেটা আমাকে দিয়ে সম্ভব হবে। রাফাতের কথা শুনে শ্রাবণী দাঁত বের করে হাসে। ছেলেটাকে দেখে শ্রাবণীর মায়া লাগছে, কেমন যেন অসহায় হরিণের দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন ছেলেকে কঠিন কোনো কাজ দিলে সে করতে পারবে না, আবার ছেড়ে দিলেও ফ্রেন্ড সার্কেলের সবাই এটা নিয়ে ভিন্ন মন্তব্য করবে। শ্রাবণী কিছু একটা ভেবে রাফাতকে বলে, রাফাত দেখো, তুমি এই ঝামেলা থেকে বাঁচতে চাইলে নেহার পা ধরে মাপ চাইতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অনেকক্ষণ ধরে আমি এগুলো সহ্য করেছি। আমি একটা বোকা ছেলে, তাই আপনারা আমার সাথে এমন করছেন। আমি আর কারো কাছে মাপ চাইতে পারবো না। দেখি আপনারা আমাকে কি করতে পারেন। দেখ দেখ সবাই, খ্যাতটা কেমন বড় বড় কথা বলছে। আমি চাইলে এখনই তোকে কলেজ থেকে বের করে দিতে পারি, এমন ক্ষমতা আছে আমার কাছে। প্লিজ আপু, আমার সাথে এমন কিছু করবেন না। আমার বাবার স্বপ্ন আমি যেন উচ্চ শিক্ষিত হতে পারি। দয়া করে আমার বাবার স্বপ্ন আপনি ভেঙে দিবেন না। এই তো হচ্ছে, আরো সুন্দর করে আমার কাছে বল। অসহায় গরিব দুঃখী মানুষের কষ্টের কথা শুনতে আমার খুব ভালো লাগে। রাফাত অবাক হয়ে যায় নেহার এমন কথায়।
মানুষ যে এত পাষাণ হতে পারে নেহাকে না দেখলে এটা বোঝাই যেত না। রাফাতের প্যান্টের পকেটে ছোট বাটন মোবাইলটা বেজে উঠেছে। মনে হয় কেউ রাফাতকে স্মরণ করছে। উপস্থিত সবাই লক্ষ্য করে রাফাতের প্যান্টের পকেট থেকে মোবাইলের আওয়াজটা শোনা যাচ্ছে। মোবাইলের রিংটোনটা শুনে সবাই হাসতে থাকে। হাসবে নাই বা কেন, এখন বর্তমান যুগ। কোনো যুবকের কাছে এমন বাটন মোবাইল থাকার কথা না। আর পুরনো দিনের মোবাইলের রিংটোনগুলো যেমন হয় আর কি। রাফাত লজ্জায় পড়ে যায়। 2 বার হয়ে গেল মোবাইলের রিংটোনটা বেজেই চলেছে। রাফাত পকেট থেকে ফোনটা বের করে না। এটা দেখে নেহা বলে, এই ফোন ধরিস না কেন? দেখ তোর গার্লফ্রেন্ড ফোন দিয়েছে কিনা। কি বলিস নেহা, এই ছেলেটার আবার কোনো গার্লফ্রেন্ড থাকবে? ভাবা যায়। দেখ হয়তো এর মতো কোনো বস্তির মেয়ে ফোন দিয়েছে হয়তো। এমন অপমান আর সহ্য করার মতো না। রাফাত ওদের দুইজনের কথা শুনে অনেক অপমান বোধ করে। নিজের পকেট থেকে কালো কালারের বাটন মোবাইলটা বের করে রাফাত। মোবাইলে এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছে সোহেল। এমন অসময়ে সোহেলের ফোন কেন? কখনো কোনো প্রয়োজন ছাড়া সোহেল রাফাতকে ফোন দেয় না। তাহলে আজ হঠাৎ কেন? রাফাত ফোনটা রিসিভ করে মোবাইলটা কানে লাগায়। সবগুলো মেয়ে রাফাতের দিকে তাকিয়ে আছে। কে ফোন দিয়েছে তা সবারই জানার আগ্রহ। বল সোহেল। ওই পাশ থেকে সোহেল বলে, রাফাত, কোথায় তুই এখন? এদিকের খবর খুব খারাপ, তুই পারলে বাসায় চলে আয়। সোহেল, আমি এখন কলেজে আছি, আমি তোর সাথে পরে কথা বলি। এখন একটা সমস্যায় ফেসে গেছি। রাফাত কলটা কেটে দিয়ে মোবাইলটা নিজের পকেটে রেখে দেয়। সামনে বসে থাকা মেয়েগুলোর মধ্যে নেহা একটু অন্য টাইপের মেয়ে। অন্যের দোষ গুণ বেশি খোঁজে। রাফাতের কথা শেষ হওয়া দেখে নেহা বলতে থাকে, কথা শেষ? কে ফোন দিয়েছিল তাকে? আর সমস্যার কথাটা বললি না কেন তাকে? সোহেল আমার কাছের বন্ধু, সে একটা বিপদে পড়েছে, আমাকে এখনই যেতে হবে ওখানে। দয়া করে আমাকে যেতে দিন। তোকে আটকে রেখেছে কে? যা, চলে যা। তবে যাওয়ার আগে একটু চোখ জোড়া খুলে যাবি। রাফাত দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অবশেষে মেয়েগুলোর হাত থেকে রক্ষা পেল সে। কিন্তু নেহা এটা কি বলল? চোখ জোড়া খুলে যাবি? হাঁটার সময় তো চোখ খুলেই হাঁটতে হবে। সবাই যা করে রাফাত তো একই কাজ করবে। যারা চোখে দেখতে পায় তারা তো আর চোখ জোড়া বন্ধ করে হাঁটবে না। কোনো মানসিক রোগীও তো চোখ বন্ধ করে হাঁটবে না। নেহার কথায় কোনো রহস্য নেই তো? এই মেয়েকে নিয়ে কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় খারাপ কিছু করে ফেলতে পারে। রাফাত আর সময় নষ্ট করতে চায় না। নিজের ডান পাটা প্রথমে সামনের দিকে ফেলে বাম পাটা ফেলতে যাবে, তখনই কিছু একটার সাথে রাফাতের পা আটকে সে নিচে পড়ে যায়। ক্যাম্পাসের এদিকটায় ঘাসের সংখ্যা খুব কম। বলতে গেলে ঘাস নেই বললেই চলে। যেই অংশে ঘাস নেই সেখানে বালু দেওয়া। রাফাত সেই বালুর উপর পড়ে যায়। শরীরের অনেক অংশে বালু ছড়িয়ে ছিটিয়ে আছে। রাফাত উঠে দাঁড়িয়ে গায়ে লেগে থাকা বালুগুলো পরিষ্কার করতে থাকে। রাফাতকে দেখে সবগুলো মেয়ে জোরে জোরে হাসতে থাকে। তার মধ্যে থেকে নেহা বলে ওঠে, প্রথমেই তোকে সাবধান করে দিয়েছিলাম, যাওয়ার সময় চোখ জোড়া খুলে যাবি, কিন্তু কি করলি তুই? আমার কথা না শুনে যেতে থাকলি। এখন তো বুঝতে পেরেছিস আমি কেন কথাটা বলেছিলাম? রাফাত এখন ভালো করেই বুঝতে পারছে সে নিচে পড়ে গেছে নেহার পায়ের সাথে আটকে গিয়ে। কেমন মেয়েটা! সবার এমন হাসি দেখে রাফাত রেগে যায় আর নিজের ডান হাতের মুঠি ক্রমাগত খুলছে আর বন্ধ করছে। রাফাত কখনো দুর্বলদের কিছু বলে না। নিজের রাগটা কন্ট্রোল করে বেরিয়ে পড়ে কলেজ ক্যাম্পাস থেকে। সোহেল অনেকক্ষণ ধরেই উসখুস করছে, কিছু বলবে বলবে মনে হচ্ছে, কিন্তু কিছুই বলছে না। অনেক সময় মানুষের এমন হয়, তার নিজের মনের ভিতর বহু কথা জমে থাকে, কিন্তু সে এটা কারো কাছে প্রকাশ করতে পারে না। সোহেলকে দেখে এখন এমনই মনে হচ্ছে। রাফাত সোফার উপর আরাম করে বসে আছে। সামনে ছোট্ট টি টেবিলে সাদা একটা চায়ের কাপ। সেই কাপ থেকে ভেসে উঠছে বাষ্পীভূত গরম ধোঁয়া। টি টেবিলের অপর পাশে বসে আছে সোহেল। রাফাত সোহেলের এমন উসখুস ভাব দেখে ভারী গলায় বলতে থাকে, সোহেল, এমন ছটপট করছিস কেন? কি হয়েছে? কোনো সমস্যা? এবার রাফাতের কথার জবাবে সোহেল বলে, রাফাত সোফার উপর বসে বসে কিছুক্ষণ আগের সোহেলের কথাগুলো চিন্তা করছে। কিছুক্ষণ আগে যখন সোহেল উসখুস করছিল তখন রাফাত জিজ্ঞেস করছিল কি হয়েছে। সোহেল কিছু সময় ধরে ভেবে বলে, রাফাত, গতকাল রাতে কে বা কারা যেন সুদীপকে মেরে দিয়েছে। কি বলছিস তুই এটা?
আমাকে এটা আগে বললি না কেন? আমি খবরটা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম, তোকে আগে বলিনি, কারণ আমি বুঝতে পারছিলাম না তুই এমন খবর শুনে কেমন রিয়্যাক্ট করবি। এখন তো বলেই দিল খবরটা। এটা যদি আরও আগে বলতি তাহলে কিন্তু আমি ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করতাম। এই মাত্রই বললি, আমি এখন কি করব? তবে চিন্তা করিস না, সুদীপের খুনিকে আমি যেভাবেই হোক বের করব। চিন্তা করব না কেন? এক এক করে সবাইকে মেরে দিচ্ছে। প্রথমে লিটন, পরে সুমন, এখন আবার সুদীপ, পরে কার পালা আসবে কে জানে। সোহেল, তুই এমন ভয় পাচ্ছিস কেন? তুই না একজন রাফিয়ান? রাফিয়ানদের ভয় পেতে নেই। নিজের মাইন্ড গেম দিয়ে একটা একটা করে সবগুলো দাবার গুটি দিয়ে চিন্তা কর, পেয়ে যাবি সব কিছু। আমি তোর মতো এত মাইন্ড গেম খেলতে পারি না। আমাকে শেখাবি কেমন করে তুই এত শান্ত হয়ে মাইন্ড গেম খেলতে পারিস? হাতে কলমে ধরে শেখানোটা একটা পদ্ধতি, কিন্তু মাইন্ড গেম খেলাটা এটা একটা আর্ট, যা সবাই পারে না। তুই রাফাত, চাইলেই সব কিছু সম্ভব হয়। তাহলে আমাকে মাইন্ড গেম কিভাবে শেখাবি এটার প্রতি একটু জোর দে। আমি নিজেকে কোনো বড় ধরনের মাইন্ড গেমার মনে করি না। হয়তো আমার থেকে বড় ধরনের মাইন্ড গেমার আছে, যার সাথে এখনও আমার সামনাসামনি দেখা হয়নি। রাফাত, আমার কি মনে হয় জানিস, সুদীপকে খুনটা মেহেরাব সাহেব করিয়েছেন। কেন এমন মনে হলো তোর? তুই এখন আর মেহেরাবের সাথে কাজ করিস না, ওনার কথাও তুই তেমন একটা শুনিস না। হয়তো এটার জন্যই রেগে তোর একটা একটা দাবার গুটি খেয়ে দিচ্ছে। রাফাত সোহেলের এই কথাটায় একটু ফোকাস করে। সোহেলের কথাটা ফেলে দেওয়ার মতো না, আবার যে কথাটায় গুরুত্ব বেশি দিবে এমনও কিছু না। আমার এমন মনে হয় না মেহেরব সাহেব এমন কিছু করতে পারে। সে জানে এই রাপাত চাইলে কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার একটা কথায় এমন 10টা মেহেরবের লাশ পায়ের কাছে পড়ে থাকবে। তুই মেহেরাবকে দুর্বল মনে করিস না, তোর মতো এমন 2-4টা রাফাতকে সে নিজে হাতে তৈরি করেছে। সোহেলের কথাটা রাফাতের কানে বাজতে থাকে। রাফাত রেগে যে কোমরের কাভার পয়েন্ট থেকে ছোট্ট পিস্তলটা বের করে সোহেলের দিকে তাক করে বলে, এই পৃথিবীতে রাফাতকে তৈরি করার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তারই আছে, অন্য কারোই নেই। মেহেরব আমার মতো কোনো মাইন্ড গেমার তৈরি করেনি। আমি নিজের ক্ষমতায়, নিজের অভিজ্ঞতায় আজ এখানে এসেছি। সোহেল রাফাতের পিস্তল দেখে ভয় পেয়ে যায়, কারণ রাফাতের মুখের চেয়ে হাত বেশি কাজ করে। সোহেল ভয়ে কাতর গলায় বলতে থাকে, কুল ম্যান কুল, মেশিনটা সামনে থেকে সরা। আমি আর কখনো তোর সম্বন্ধে এমন কথা বলবো না। মেহেরব সাহেব কখন দেখা করতে বলেছে? সন্ধ্যার দিকে হারুনের দোকানে দেখা করতে বলেছে। এত জায়গা থাকতে হারুনের দোকানে কেন? ওনার বাসায় দেখা করলে সমস্যা কোথায়? মেহেরাব সাহেবের মেয়ে চায় না উনি আর কোনো মাস্তানদের সাথে চলাফেরা করুক। আর এমনিতেই মেহেরাবের অনেক বয়স হয়েছে, এখন নাকি তার ঘরে বসে থাকার সময়। ওনার মেয়েকে বলে দিবি রাফাতের সাথে দেখা করার মতো কোনো যোগ্যতা রাখে না মেহেরব। আর রাফাত কোনো পাতি মাস্তান না, সে নিজ হাতে শত শত মাফিয়া তৈরি করে। রাফাত, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তুই নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করেছিস, পরে কিন্তু আবার বিপদে পড়বি। হাহা, বিপদ? আমি সব বিপদ টিকিয়ে থাকতে সক্ষম। আর বিপদ আসলে আমার ভালোই হবে, কেননা অনেকদিন ধরে আমার মাথাটা ঝংকার ধরে আছে। একটু মাইন্ড গেম খেলে তা পরিষ্কার করতে হবে। রাফাত চল, আজকে তোর সাথে একটা বিগ ডিল করি। ডিলটা এমন হবে, তোকে আমি আমার মাইন্ড গেম দিয়ে হারাবো। হাহা, মাইন্ড গেম? আচ্ছা চল, আমি তোর ডিলে রাজি হয়ে গেলাম। এখন যদি আমি জিতে যাই তাহলে তুই আমাকে কি দিবি? রাফাত, তুই বাচ্চাদের মতো কথা বলছিস কেন? গেমে তুই জিতলে যা চাইবি তাই পাবি, আর আমি যা চাইবো তোকে কিন্তু তা অবশ্যই দিতে হবে। এবার রাজি থাকলে হাত মেলা। হাত মেলাতে হবে না, আমি জানি তুই কখনো জিততে পারবি না। আর এমনিতেই আমার চাওয়ার মতো কিছুই নেই। সেটা তো পরে দেখা যাবে কে জেতে আর কে হারে। গেম কিন্তু আজ থেকে শুরু, শেষ কবে হবে সেটা সময়ই বলে দেবে। রাফাত একগাল হাসে। রাফাতের হাসিটা অন্য সবার থেকে আলাদা। হাসিতে কেমন যেন বাস্তবতা ফুটে ওঠে। সন্ধ্যা 7:15। রাফাতের সামনাসামনি বসে আছে মেহেরাব সাহেব। মধ্যে শুধু একটা টেবিলের দূরত্ব। সেই টেবিলের উপর কয়েকটা সিগারেটের প্যাকেট আর লাইটার রাখা। টেবিলের থেকে একটু নিচে রাখায় 5টা চেয়ার পরিপূর্ণ করা। টেবিলের থেকে একটু নিচে রাখায় 5টা চেয়ার পরিপূর্ণ করা। 5টা চেয়ারে 5 জন লোক বসে আছে।
রাফাতের পাশে বসে আছে সোহেল, অপর পাশে মেহরাব সাহেব, তার পরনে কালো কালারের একটা কোট। সেই কোটের ভিতর সাদা কালারের একটা শার্টের কয়েকটা বোতাম দেখা যাচ্ছে। মেহরাব সাহেবের পাশে বসে আছে একটা মধ্যবয়সী পুরুষ, যার চেহারার সাথে মেহরাবের কোনো মিল নেই। কাটা কাটা চোখ মুখ, ভারী ঠোঁট, ফর্সা মুখে চাপা চাপা দাড়ি, নাকের নিচে চোখে পড়ার মতো একটা বড় কালো তিল। লোকটা মেহরাব সাহেবের মতোই একটা কোট পরেছে, কিন্তু রংটা সামান্য ভিন্ন। আকাশি কালারের কোট, ভিতরে লাল রঙের টাই। লোকটা থেকে কিছু দূরে বসা একজন ব্যক্তি, তার শরীরের গঠন দেখে মনে হচ্ছে সে একটা মেয়ে। পরনে তার লম্বা জ্যাকেট, মুখে নীল রঙের মাস্ক। ঢাকায় এবার মনে হয় অন্য বছর থেকে বেশি ঠান্ডা পড়েছে। উপস্থিত সবাই শীত থেকে বাঁচার জন্য দামি পোশাক পরে আছে। একমাত্র রাফাতের শরীরেই লম্বা হাতার গেঞ্জি পরিধান করা। মেয়েটা ছাড়া সবার ঠোঁটে একটা করে সিগারেট জ্বলছে। হঠাৎ হারুন এসে সবার সামনে 5টা চায়ের কাপ রেখে চলে যায়। অবাক করার বিষয় হলো, অন্য সব দোকানে ছোট ছোট ছেলেরা কাস্টমারদেরকে চা সার্ভ করে, কিন্তু এখানে হারুন, দোকানের মালিক, নিজে এসে চা দিয়ে গেল। এটা দোকান বললে ভুল হবে, কারণ এখানে অনেক জায়গা মিলে একটা ধাবা তৈরি হয়েছে। মদ জুয়া থেকে সবকিছুর ব্যবস্থা এখানে করা আছে। রাফাতরা যেখানে বসে আছে তার থেকে একটু দূরেই জোরে জোরে গান বাজনা হচ্ছে। রাফাত লক্ষ্য করছে সবাই চা পান করছে, কিন্তু বসে থাকা মেয়েটা চায়ের কাপে হাত পর্যন্ত দিচ্ছে না। সবার মধ্যে নীরবতা বিরাজ করছে। আশেপাশে থেকে ডিজে গানের তালে তালে পরিবেশটা অন্যরকম মোড় নিয়েছে। সবার মধ্যে থেকে সোহেল প্রথমে নীরবতা ভেঙে বলে, মেহরাব সাহেব কিছু বলছেন না কেন? আমার আর এরকম নীরবতা ভালো লাগতেছে না। ওই পাশে মনে হয় পার্টি টার্টি হচ্ছে, সেখানে গিয়ে এনজয় করলেও পারতাম। সোহেল, নীরবতা কিন্তু ভবিষ্যতের অনেক কিছুর জানান দেয়, তুমি কি সেটা জানো? নীরবতা কিভাবে আবার ভবিষ্যতের জানান দেয়? এরকম কিছু আগে কখনো শুনিনি আমি। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষ এখনো কিছুই জানে না, তাই তো বিজ্ঞানীরা সে অজানা তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরে। সেটা অবশ্যই ঠিক, তবে আমি এইসবের এখনো কিছুই জানি না। ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই আবার। ভবিষ্যতের চিন্তা করা কিন্তু জ্ঞানী লোকের কাজ। তুমি কি মূর্খ কালিমুদ্দিন মিয়ার মতো পৃথিবীতে বাস করবে নাকি? আমি জানি আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাহলে কেন আমি বোকার মতো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব? তা অবশ্য ঠিক। খুনি, মাস্তান, ডাকাত, চোর, হ্যাকার, এদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এরা সবাই মৃত্যু নিয়ে খেলা করে, যখন তখন মৃত্যু তাদের গ্রহণ করে নিতে পারে। মেহরাব সাহেবের অনেক দিন হয়েছে রাফাতের সাথে কথা হয় না। আজ প্রায় 6 মাস পর সামনাসামনি বসে আছে দুজন, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। মেহরাব সাহেব একজন সফল বিজনেসম্যান। তিনি শুধু এই সামান্য ছোট একটা শহরের ব্যবসায়ী না, সারা দেশের অন্যতম একজন শিল্পপতি তিনি। দেশে বিদেশেও অনেক খ্যাতি ছড়িয়ে আছে মেহরাব সাহেবের। এত বড় একটা মানুষ এমন সামান্য ধাবার মধ্যে বসে চা খাচ্ছে, ব্যাপারটা কেমন যেন অন্যরকম। আবার সামনে বসে আছে রাফাত, যাকে এই শহরের লোকেরা বোকা, ক্ষেত এরকম পরিচয় চেনে। এমন একটা সাধারণ ছেলের সাথে মেহরাব সাহেবের মতো ক্ষমতাশালী ব্যক্তি দেখা করতে এসেছে। ব্যাপারটা খুবই হাস্যকর ছাড়া আর কিছু না। কিছুক্ষণ পর পর রাফাত আর মেহরাব সাহেবের চোখাচোখি হচ্ছে। এবার নিয়ে 3বার এমন হলো। মেহরাব সাহেব আর চুপ করে থাকতে পারলো না। রাফাতকে উদ্দেশ্য করে বলে, রাফাত, আমার উপর এখনো রেগে আছো? আজ অনেক দিন পর রাফাত মেহরাব সাহেবের মুখ থেকে নিজের নামটা শুনতে পেয়েছেন। মেহরাব সাহেব সবসময় রাফাতের সাথে মায়াবী কণ্ঠে কথা বলে। অন্যদের সাথে যেমন কঠোরভাবে কথা, তেমনি বিনয়ী কণ্ঠে রাফাতের সাথে তিনি কথা বলেন। এমন মধুর ডাক যে কেউ শুনলে তার মন নিমেষেই গলে যাওয়ার উপক্রম হবে। রাফাতের চেহারা দেখে তেমন মনে হচ্ছে না। রাফাতের চেহারায় ফুটে উঠছে বিরক্তির প্রতিচ্ছবি। সেটা আর কেউ লক্ষ্য না করলেও মেহরাব সাহেব ঠিকই লক্ষ্য করেছে। রাফাত মন ভুলানো একটা হাসি দেয়, প্রায় সময়ই সেই হাসিটা দেয়। যদি কোনো সাহিত্যিক বই পড়া মেয়ে এমন হাসি দেখে, তাহলে নিশ্চিত সে রাফাতের প্রেমের জালে ফেঁসে যাবে। রাফাত নরম গলায় বলতে থাকে, আমি কারোর সাথে সহজে রাগ করি না, আর রাগ করলেও সেটা যুক্তিগত কারণ লাগে। এখন আপনার প্রতি রাগ করার আমার তেমন কোনো বড় ধরনের কারণই দেখতে পাচ্ছি না। তাহলে এতদিন কথা বললে না যে? আগে তো আমার সাথে প্রায়ই কথা বলতে, এখন নয় কেন?
রাফাত যখন কথা বলে তখন তার ঠোঁটের কোণে সবসময় হাসির রেখা থাকে। আজও মেহরাবের সাথে কথা বলার সময় তার ব্যতিক্রম হয়নি। এখন আপনার সামনে বসে থাকা রাফাত আর অতীতের সেই রাফাতের মধ্যে অনেক পার্থক্য। আমি কিছুদিনের ভিতরে নিজেকে অনেক পরিবর্তন করেছি। কারণ বলো কি কারণ নিজেকে এমন স্বাভাবিক পরিবর্তন করার? এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে নিজের উপর রাস্তা রাখতে হবে। কারণ অন্যের উপর বিশ্বাস করলে সবচেয়ে বড় ভুল করবেন। আমি তাই নিজেকে পরিবর্তন করে ফেলেছি। তবে আমি যা বুঝতে পারছি তোমার পরিবর্তনটা কি আমাকে উপলব্ধি করে করতে হয়েছে? আপনি কি আমার আস্থা বিশ্বাস এগুলো ভেঙে দিয়েছেন? তাহলে কেন আপনার কারণে আমি নিজেকে পরিবর্তন করব? রাফাত, তুমি আগের থেকে এখন আরো বেশি বেশি রহস্যময় কথা বলো। এখনো কি সেই আগের বদ অভ্যাসটা আছে নাকি? অভ্যাসগুলো ভুলিনি, মনে আছে। কিন্তু এখন সেই অভ্যাসগুলো নিজের পরিবর্তনের ফাঁকে ফাঁকে হারিয়ে গেলে। দুজনের কথার মধ্যে থেকে সোহেল বলে ওঠে, আপনারা দুইজন চাইলে পরে কথা বলতে পারবেন, এখন গুরুত্বপূর্ণ কথায় আসেন। মেহরাব সাহেব, সামনে যে দুজন বসে আছে ওদের তো আগে কখনো দেখিনি। ওরা কারা? কেউ যদি কথার মাঝখানে কথা বলে এটা মেহরাব সাহেব খুবই অপছন্দ করেন। বলতে গেলে তিনি বেশ রেগে যান সেই ব্যক্তির ওপর। এখন মেহরাব সাহেবের বয়স বেড়েছে, তার সাথে সাথে নিজের রাগটাকে কমিয়ে এনেছে। তবুও অনেক সময় রাগটাকে কন্ট্রোল করতে পারে না। এবার তিনি সোহেলকে বলেন, আমি না হয় কথা বলতে পারবো, কিন্তু রাফাত কি আমার সাথে পরে কথা বলবে? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আজকে যখন রাফাতের সাথে আপনার দেখা করিয়ে দিতে পেরেছি তাহলে তো কথা বলা এটা কোনো বিষয়ই না। এখন সামনে বসে থাকা অপরিচিত দুই ব্যক্তির পরিচয় দেন। সোহেল, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, তার আগে রাফাতের সাথে কথা শেষ করে নেই। আমার সাথে আপনি পরে কথা বলতে পারবেন, এখন তাড়াতাড়ি কাজের কথা বলেন। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। কিন্তু রাফাত, এখন সামনাসামনি বললে ভালো হতো। পরে না হয় আরেকদিন সামনাসামনি বসে কথা বলবো। যেমনটা তোমার ইচ্ছে। মেহরাব সাহেব ওনার পাশে বসে থাকা লোকটার পরিচয় দিতে শুরু করেন। তারপরই, মোশাররফ চৌধুরী বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী। ওনার জাহাজের ব্যবসা আছে, প্রতিটা নদীর বন্দরে 6 থেকে 7টা জাহাজ আছে ওনার। মেহরাব সাহেবের কথা শুনে রাফাত মোশাররফ সাহেবের দিকে তাকায়। তিনি নিজের মুখটাকে গম্ভীর করে রেখেছেন। বড় বড় বিজনেসম্যানরা সবসময় গম্ভীর হয়ে থাকেন। তারা গম্ভীর না হলেও নিজেকে গম্ভীর স্বভাবে রাখতে হয়। কিন্তু ব্যাপারটা মোশাররফ সাহেবের ক্ষেত্রে আলাদা। ওনাকে দেখেই মনে হয় তিনি গাম্ভীর্যের সঙ্গে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীতে এমন সকল ব্যক্তিরা হাসি খুশি পছন্দ করেন না, আবার কান্নাকাটিও পছন্দ করেন না। রাফাত খুব কঠিন দৃষ্টিতে মোশাররফ সাহেবকে পর্যবেক্ষণ করছে। এমনভাবে পর্যবেক্ষণ করছে দেখে মনে হচ্ছে রাফাত কোনো গুরুত্বপূর্ণ জিনিস ক্রয় করতে এসে ভালো করে দেখে নিচ্ছে জিনিসটা ভালো না খারাপ। রাফাতের এমন চাহনিতে মোশাররফ সাহেব বিরক্ত। তবুও তিনি এখন কিছু বলতে পারবেন না। কোনো অচেনা অজানা ব্যক্তি তাকিয়ে থাকলে হুটহাট করে কিছু বলা যাবে না। আগে বুঝতে হবে লোকটা চান কি, কেন তাকিয়ে আছে এমন করে। তারপর জিজ্ঞেস করলেও সমস্যা নেই। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কেউ কিছু বলছে না। এটা দেখে মোশাররফ সাহেব নিজের ডান হাতটা রাফাতের দিকে এগিয়ে বলে, আমি মোশাররফ চৌধুরী। রাফাত নিজের হাত বাড়ায় না। এতে করে মোশাররফ সাহেব অনেকটা অপমান বোধ করে, তবুও কিছু করার নেই। সামনে যে বসে আছে তার সম্পর্কে মোশাররফ সাহেব ভালো করেই জানে। রাফাতের হাত না মিলানোটা মেহরাব সাহেব লক্ষ্য করেছেন, তাই তিনি বলেন, রাফাত, তোমার সাথে মোশাররফ সাহেব একটা ডিল করতে এসেছে। কেমন ডিল? মোশাররফ সাহেবের 5টা জাহাজ আটকে আছে, তুমি যদি কোনো ব্যবস্থা করে দিতে তাহলে ভালো হতো আর কি। আমি কি রাস্তাঘাটে ঘোরাঘুরি কোনো পাতি মাস্তান যে ওনার জাহাজ আটকে পড়ে আছে? আমি যে ধমক দিলেই সেরে দিবে? রাফাত, তুমি যাবে কেন? একটা ফোনই তো যথেষ্ট। আর তাছাড়া কাজটা করার জন্য মোশাররফ সাহেব ছোট একটা অ্যামাউন্টের ব্যবস্থা করে রেখেছে। টাকা কত? এখানে 50 লাখ টাকা রয়েছে, কাজ শেষ হয়ে গেলে আরো 50 পেয়ে যাবে। আমি বলি কি, টাকাটা আপনি রেখে দিন আর কাজটা আপনি করে দেন। কেন রাফাত, টাকা কি কম হয়ে গেল? টাকার পরিমাণটা ঠিক আছে, কিন্তু টাকা দেওয়ার সিস্টেমটা আমার ভালো লাগেনি। ভালো লাগেনি? কিন্তু সেটা কেন?
আর তুমি টাকা কোন সিস্টেমে নিতে চাও সেটা বলো আমাদেরকে। মেহরব সাহেব, আপনি জানেন না আমি কেমন ধরনের ব্যক্তি। আর কি যেন নাম? মোশাররফ। মোশাররফ সাহেবের কাজ কালকের মধ্যেই হয়ে যাবে। সেটার জন্য এখনই আমাকে 1 কোটি টাকা দিতে হবে। মেহরাব সাহেব রাফাতের কথাটা শোনা মাত্র মোশাররফকে কি যেন ইশারা দিল, আর মোশাররফ সাহেব নিচ থেকে একটা কালো কালারের ব্রিফকেস উঠিয়ে টেবিলের উপর রাখে। মেহরাব সাহেব মুচকি হেসে বলে, এখানে বসে থাকা সবগুলো লোকের কাছে পাহাড় সমপরিমাণ টাকা আছে, চাইলেই যে কোনো কিছু করে ফেলতে পারে। মোশাররফ সাহেব নিজের সিগারেটে ছোট করে একটা টান দেয়, ধোঁয়াগুলো নিচের দিকে ছেড়ে দিয়ে বলে, রাফাত, এক জায়গায় বসে 10-15 কোটি টাকা দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না, তবে কালকের মধ্যে যে আমার কাজটা হয়ে যাবে এটার নিশ্চয়তা কি? মোশাররফ সাহেবের কথা শুনে রাফাত মুচকি হেসে পিছন থেকে একটা পিস্তল বের করে টেবিলের উপর রাখে। রাফাতের সামনে বসে থাকা 3 জন ব্যক্তি ভয় পেয়ে গেছে। মেহরাব সাহেব রাফাতকে বলে, কি হচ্ছেটা কি রাফাত? এটা পিস্তল বের করলে কেন? পিস্তলটা এখান থেকে আগের জায়গায় নিয়ে রাখো। একটা সামান্য ছোট্ট পিস্তল দেখে ভয় পেলেই চলবে? রাফিয়ান সিটিতে কিন্তু শুধু পিস্তল আর মাইন্ড গেম চলে। এখন বলি মোশাররফ সাহেব, এই পিস্তলটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটা পিস্তল। আমি সহজে এই পিস্তলটা ব্যবহার করি না। এটার মধ্যে 9টা বুলেট আছে। কালকে যদি আপনার কাজ না হয় তাহলে সবগুলো বুলেট আপনি আমার মাথায় মারবেন। মোশাররফ সাহেব মুচকি হাসে। এই হাসিটা প্রায় অনেকক্ষণ পর হেসেছেন তিনি। মানুষের ভিতর যখন কোনো কিছু পাওয়ার আকুল আকাঙ্ক্ষা থাকে তখনই মানুষ এমন করে হাসে। মোশাররফ সাহেব নিজের কোটের পকেট থেকে একটা চেকবুক বের করে 1 কোটি টাকার একটা চেক রাফাতের দিকে এগিয়ে দেয়। রাফাতও প্রতি উত্তরে একটা মুচকি হাসি দেয়। মোশাররফ সাহেব রাফাতের সামনে থাকা পিস্তলটা হাতে নিয়ে বলে, অনেকদিন হয়ে গেছে পিস্তল চালানো হয় না, হাতটা কেমন যেন করছে। কালকে একটু প্র্যাকটিস করতে হবে। অনুমতি না নিয়ে আরেকজনের জিনিস ধরতে নেই মিস্টার মোশাররফ চৌধুরী। নিজেদের মানুষের জিনিস ধরতে আবার অনুমতি লাগে নাকি? নিজেদের মানুষ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এখন তো আমরা একটা ডিলের মধ্যে আছি, সেই হিসাবে আমি কিন্তু এখন তোমার কাছের লোক। ডিলের মধ্যে আছি দেখি আপনি আমার কাছের লোক হয়ে গেছেন। ব্যাপারটা শুনতে কেমন যেন হাস্যকর লাগছে। হাস্যকর লাগবে কেন? শুনতে খুব ভালোই লাগবে। মোশাররফ চৌধুরীর কাছের একজন লোক, সেটা হলো রাফাত। আপনি এখনো জানেন না কোনটা কাছের আর কোনটা দূরের? আমি মনে হয় তোমার থেকে একটু বেশি ভালোই জানি, কারণ আমার বয়সটা এমনি এমনি বাড়েনি। বয়স বাড়লে কি মানুষ অতি বুদ্ধিমান হয়ে যায়? মানে? কাছের আর দূরের রিলেশন মানেটা একটু বুঝাই আপনাকে। একটা 6-7 বছরের ছেলে মা মারা গেছে, এখন তার বাবা নতুন একটা মহিলা বিয়ে করে এনেছে। নতুন ওই মহিলাটা কি ছেলেটাকে নিজের ছেলে হিসাবে মেনে নেবে? না, মেনে নেবে না, তাই তো? এবার আপনি লক্ষ্য করে দেখেন, তাদের দুজনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা হলো সৎ মা। আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি। আপনার আর আমার মধ্যে ডিল হয়েছে। এখন যদি আপনি এটাকে অনেক কাছের সম্পর্কে নিয়ে যান তাহলে তো আর হবে না। কথাগুলো বলে থামে রাফাত। সবাই রাফাতের দিকে তাকিয়ে আছে। ছেলেটার বয়স কম হলে কি হবে, মাথায় অনেক বুদ্ধি আছে। অনেকক্ষণ চুপ করে থাকার পর এবার সোহেল বলে, মেহরাব সাহেব একজনের পরিচয় তো দিয়েই দিলেন, এখন ওই যে মোশাররফ সাহেবের পাশে বসেছে ওনার পরিচয়টা বলেন। সোহেল, তুমি এত অস্থির হচ্ছ কেন? একজন শেষ হয়েছে, তাহলে আরেকজনের পরিচয় শুরু হবে। আমি আসলে এমনই, জানার প্রতি আমার একটু আগ্রহ বেশি। এখন তাড়াতাড়ি বলে ফেলেন ওনার পরিচয়টা। মেহরাব আর সোহেলের কথার মাঝখান থেকে মোশাররফ সাহেব বলে ওঠে, পরিচয়টা না হয় আমি দিই। আমার পাশে যে বসে আছে সে হচ্ছে নীলা চৌধুরী, আমার একমাত্র মেয়ে। রাফাত একটু অবাক। সোহেল তো পুরো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাফাত অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করেছে সোহেল নীলার দিকে অন্যরকম দৃষ্টিতে যেন আছে। অনেক সময় দেখা যায় ছেলেরা যখন একটা মেয়েকে পছন্দ করে তখন সেই ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে থাকে। সোহেলের চোখে নীলার প্রতি এখন রাফাত এই দৃষ্টিটাই উপলব্ধি করতে পারছে। রাফাত একটা জিনিস বুঝতে পারছে না যে মোশাররফ সাহেব তার নিজের মেয়েকে এমন একটা জায়গায় কেন নিয়ে এসেছেন ভালো কথা, কিন্তু মেয়েটার মুখে মাস্ক পরানো কেন? যেহেতু সে এসেছে রাফিয়ানের আড্ডায়, তাহলে তো একটু রহস্যময়ী হয়ে আসতেই হবে। রাত প্রায় অনেক বেজে গেছে, আশেপাশের দোকানগুলো বন্ধ হয়ে গেছে।
লোকজনের আনাগোনা নেই। বলতে গেলে এখন রাস্তায় হিংস্র কুকুরগুলো ছাড়া অন্য কেউ নেই। এমন নিরবিচ্ছিন্ন রাতে দুই দল লোক চলাফেরা করে। দুইটা দলই খারাপ দল। এর মধ্যে একটা দল কেউ নিজের দেহ বিক্রি করে পেট চালায়, আর অন্য এক দল রক্তের নেশায় রাস্তায় বের হয়। রাত যত গভীর অন্ধকারে পরিণত হয়, তাদের আনাগোনা তত বাড়তে থাকে। হারুনের দোকানে সকল কাস্টমাররা চলে গেছে। বলতে গেলে এখন সব ফাঁকা, কিন্তু এখনও 5 জন লোক বসে বসে সিগারেট টানছে আর নিজেদের মাইন্ড পরিষ্কার করতে ব্যস্ত। নীলার চোখজোড়া অন্য টাইপের, হালকা নীল। নামের সাথে চোখজোড়ার খুব মিল। রাফাত বসা থেকে উঠে দাঁড়ায়, মুখে লেগে আছে জ্বলন্ত সিগারেট। রাফাতের উঠে যাওয়া দেখে মেহরাব সাহেব ঠোঁটের কোণার থেকে সিগারেটটা হাতে নেয়। মোশাররফ সাহেবের দৃষ্টিও রাফাতের উপর, কিন্তু পাশে বসে থাকা সোহেল আর নীলার দৃষ্টি অন্য কোথাও নেই। দুজন দুজনের চোখের পলকে হারিয়ে যাচ্ছে। রাফাত সোহেলকে আস্তে করে ধাক্কা দেয়। সোহেল বিরক্তিকর দৃষ্টিতে রাফাতের দিকে তাকায়। এবার মেহরাব সাহেবও উঠে দাঁড়ায়। মোশাররফ সাহেব আবার বসে থাকবে কেন? তিনিও বসা থেকে উঠে দাঁড়ান। মেহরাব সাহেব রাফাতকে উদ্দেশ্য করে বলে, তাহলে এই কথাই রইল রাফাত, বাকি কথা অন্য আরেক দিন, ওকে? আমারও একই কথা। তবে রাফাত, তোমার কাজটা যেন কালকে হয়ে যায়। তোমার জন্য আমি অপেক্ষার প্রহর গুনতে থাকবো। রাফাত একগাল মুচকি হাসে। পাশে থেকে সোহেল বলে, ডিল যেহেতু করেছেন রাফাতের সাথে, তাহলে কাজটা রাফাত নিজের কাজ মনে করেই করবে। আর রাফাতের কাজ মানে থাক, সেটা আর নাই বললাম। তবুও মানুষের প্রতি বিশ্বাসটা আমার একটু কমই আছে। রাফাত চেয়ারটা সরিয়ে সামনে এগিয়ে যায়। একটু গিয়ে আবার পিছন ফিরে তাকায়। ঠোঁটের কোণে সিগারেট, নাক দিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে। বি দিয়ে আমার নাম শুরু হয় না। বি পজিটিভ আমার রক্তের গ্রুপ নয়। গণিতে আমি গেটও নয়। এটা আমার প্রিয় একটা সংখ্যা। আমি যেটা বন্ধ করার জন্য হাত দিই, সেখানেই সমাপ্তি ঘটে। রাফাত সেখানে আর দাঁড়ায় না। মুখে জ্বলন্ত সিগারেটটা রেখে সেটা টানতে টানতে বেরিয়ে যায়। রাত যত গভীরে যাবে, শীতের প্রকোপ তত বাড়তে থাকবে। সকাল 9টার শেষের দিকে 10টার শুরু। রাফাত জোরে জোরে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ করে। রাফাত আজকে ক্লাস মিস করতে চায় না, কারণ গত 2টা ক্লাস সে মিস করেছে। আবার সেটা আশরাফ স্যারের ক্লাস। তিনি কখনো ক্লাস মিস দেওয়া স্টুডেন্টদের পছন্দ করেন না। এখন থেকে রাফাত নিয়মিত ক্লাস করবে, যার উদ্দেশ্য করে নিজের ডিপার্টমেন্টে 2য় তলার 15 নম্বর রুমের দিকে রওনা দেয় সে। আজকে গাছতলায় মেয়ে গ্যাংয়ের কেউ নেই। রাফাত বেঁচে গেছে আজকে, তাই মনের সুখে নিজের ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই কারোর সাথে ধাক্কা খায় রাফাত। যার সাথে ধাক্কা লেগেছে সে যে একটা মেয়ে, এটা বুঝতে রাফাতের অসুবিধা হলো না। মেয়েটা নিচে পড়ে গেছে, আর মেয়েটার উপর রাফাত। রাফাতের শরীরের হালকা একটু ভর মেয়েটার উপর, কারণ রাফাত দুহাত দিয়ে ফ্লোরে চাপ দিয়ে আছে। রাফাত মেয়েটার দিকে তাকায়। মেয়েটা আর কেউ না, স্বয়ং শ্রাবণী নিজেই। দুজনের মধ্যে 1 ইঞ্চিরও ফাঁকা নেই। শ্রাবণী নিজের হাত দিয়ে রাফাতকে ধাক্কা দেয়। রাফাত কোনো মতে নিচ থেকে উঠে দাঁড়ায়, সাথে শ্রাবণীও। রাফাতের শরীরে তেমন কোনো ময়লা লাগেনি, যা লেগেছে সব শ্রাবণীর শরীরে। রাফাত শ্রাবণীকে কিছু বলতে যাবে, তার আগেই রাফাতের 2 গালে 4টা চর বসে যায়। চরটা মেরেছে শ্রাবণী নিজেই। রাফাত ডান গালে হাত দিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। শ্রাবণী রেগে বলে, কি করলি তুই এটা? আমাকে ধাক্কা মারছিস? আমি দেখে আপনাকে ধাক্কা দিইনি। হাঁটার সময় চোখ কোথায় থাকে তোর? চোখ তো চোখের জায়গায় থাকে, কিন্তু আজকে যে এমন কিছু হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তা বুঝবি কিভাবে? চোখে তো লাগিয়েছিস হাতির মতো বড় একটা চশমা। হেটা দিয়েও চোখে দেখিস না? নাকি সুন্দরী মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার নতুন ধান্দা এটা? মেয়েদের সাথে ইচ্ছে করে ধাক্কা খাওয়ার কোনো আগ্রহ আমার নেই। এখন তুই বল, এটার শাস্তি কি হওয়া উচিত? আমি কিভাবে বলবো? আপনি এটার জন্য আমাকে কি শাস্তি দিবেন? শ্রাবণী কোনো কিছু একটা ভেবে বলে, ক্যাম্পাসের সকলের সামনে তুই কান ধরে আমার কাছে ক্ষমা চাইবি। আমি এটা কখনো করতে পারবো না, কারণ আমারও একটা মান সম্মান আছে। গরিবের আবার কিসের মান সম্মান? আমি যা বলেছি, তুই যদি এটা না করিস তাহলে আমি কি করতে পারি এটা তুই ভাবতেও পারবি না। আপনি যা ইচ্ছা করতে পারেন। আর গরিব বলে কি আমরা মানুষ না? আমাদের মান সম্মান থাকবে না? আমাদের মতো ধনীরা যদি তোদের মতো গরিবদেরকে দান না করতাম, তবে সবকটা গরিব না খেয়ে মরতিস। হাসালেন আমায়। এবার আপনি শুনে রাখেন,
আমাদের মতো গরিবরা যদি আপনাদের কাজ না করে দিত, তাহলে নিজেদের কাজ আপনাদের নিজেকেই করতে হতো। তাই গরিবদের সম্মান করতে শিখুন। সে যাই হোক, গরিবের চিন্তা করার আমার কোনো প্রয়োজন নেই। শেষ কথা হলো, তুই ক্যাম্পাসের সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইবি। আমি আগেও বলেছি আমি এটা পারবো না, আর এখনও বলছি আমি এটা করতে পারবো না। আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন। তোকে আমি দেখে নেব রাফাত। আঙ্গুলটা নামিয়ে কথা বলেন, নয়তো আঙ্গুল নাড়িয়ে কথা বলার জন্য আঙ্গুলটা নাও থাকতে পারে। রাফাত কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে শ্রাবণীর থেকে দূরে চলে যায়। তারপরই আশরাফ স্যার ক্লাসে গুরুত্বপূর্ণ লেকচার দিচ্ছেন। রাফাত এসে ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে যায়। মাথাটা নিচু করে ইনোসেন্ট ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, ভিতরে আসবো? রাফাত একটু আস্তে করেই কথাটা বলে, কিন্তু আশরাফ স্যার নিজের মতো করে লেকচার দিয়েই যাচ্ছেন। রাফাত বিরক্ত বোধ করে, আবারও একটু জোরে বলে, স্যার ভিতরে আসবো কি? রাফাতের এমন জোর গলার শব্দের আওয়াজে আশরাফ স্যার চমকে উঠে ক্লাসের দরজার দিকে তাকায়। রাফাত দাঁড়িয়ে আছে। স্যার রাফাতের দিকে এগিয়ে যায়। ক্লাসে আসবি, এটা একটু শব্দ কম করে বললে আমি কি শুনতে পেতাম না? স্যার, আমি আপনাকে আস্তে করে ডাক দিয়েছিলাম, কিন্তু আপনি মনে হয় শুনতেই পাননি। তুমি কি এমনটা বলতে চাচ্ছ যে আমার কানের সমস্যা, আমি কানে কম শুনি? আমি আপনাকে এটা বোঝাতে চাইনি। তাহলে তুমি কি বোঝাতে চেয়েছো? আমি আস্তে করে প্রথম আপনাকে ডাক দিয়েছিলাম, কিন্তু আমার দিকে ফিরে তাকাননি। এবার যখন জোরে ডাক দিয়েছি তখনই শুনছেন আপনি। আমি তোমার প্রথম ডাকে শুনতেই পেয়েছিলাম, কিন্তু প্রতি উত্তর করিনি, কারণ সবাইকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা বলছিলাম তাই। আমি সেটা বুঝতে পারিনি স্যার, দুঃখিত। হয়েছে, এখন তুমি এটা বলো যে আমার ক্লাসে তুমি নিয়মিত উপস্থিত নেই কেন? চুপ হয়ে যায় রাফাত। কি জবাব দেবে এখন? স্যার যে এমন একটা প্রশ্ন করবে এটা যদি সে আগে জানতো তাহলে আরো আগেই উত্তরটা তৈরি করে রাখতো, কিন্তু এখন কি বলবে? মিথ্যা কথা বলা ছাড়া কোনো উপায় নেই। কি হলো, কোথায় হারিয়ে গেলে? নাকি এখন মিথ্যা কথা বলে কিভাবে বেঁচে যাবে এটা চিন্তা করছো? রাফাত কিছু বলছে না দেখে আশরাফ স্যার কথাগুলো বলছে। স্যারের কথা শুনে রাফাত বিনয়ী কণ্ঠে বলে, স্যার, আসলে আমার শরীরটা এই দুদিন ভালো ছিল না, তাই আপনার ক্লাসে থাকতে পারিনি। আমার সাথে কেউ মিথ্যা কথা বলে না সহজে, কারণ আমি বুঝে ফেলি কে সত্যি বলছে আর কে মিথ্যা। তুমি যে মিথ্যা কথা বলছো এটা তোমাকে দেখে আমি বুঝে গেছি। স্যার, আমি মিথ্যা কথা বলছি না, সত্যি আমার শরীর খারাপ ছিল এই 2 দিন। তাহলে গতকাল আমি ক্যাম্পাসে নেয়াদের সাথে কথা বলতে কাকে ডেকেছি? তুমি নাকি তোমার শরীরের আত্মা? এখন কি জবাব দিবে রাফাত? এখন যতই মিথ্যার আশ্রয় নেয় না কেন রাফাত স্যারের কাছ থেকে মুক্তি পাবে না, কারণ গতকাল যে নেহাদের সাথে রাফাতের ঝামেলা হয়েছে এটা স্যার দেখে ফেলেছেন। এখন কি আর কোনো কথা চিন্তা করছো? যা বলে আমার কাছ থেকে পার পেয়ে যাবে। আমি আসলে স্যার। থাক, আর কিছু বলতে হবে না। তুমি নতুন তাই তোমাকে কিছু বললাম না, নয়তো আমি কেমন এটা ভার্সিটি সকলেই জানে। যাও ক্লাসে গিয়ে বসো। রাফাত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লাসে প্রবেশ করে। ক্লাসের সবগুলো বেঞ্চ পরিপূর্ণ হয়ে আছে। পিছনের সারিতে একটা বেঞ্চ ফাঁকা আছে, এখনো কেউ সেটায় বসেনি। রাফাত গিয়ে সেই বেঞ্চে বসে পড়ে। ক্লাসের অনেকেই তাকিয়ে আছে রাফাতের দিকে। সেই দিন স্যার এত করে বলল নিজের ড্রেস ভালো করে পরিষ্কার করে আসতে, কিন্তু সে আগের মতো করে ময়লা জামা কাপড় পরে এসেছে। আশরাফ স্যার বলেন, কি যেন বলছিলাম? মানব জীবনের সফলতার সবচেয়ে বড় বাধা আলস্য। আলস লোকেরা জীবনে উন্নতি করতে পারে না। জীবনের সকল ব্যর্থতার পিছনে ভয়ানক বেদির মতো কাজ করে। রাফাত মাথাটা নিচু করে বসে আছে। আশরাফ স্যার এটা দেখে রেগে যায় আর রাফাতকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে রাফাত, মাথা নিচু করে বসে আছো কেন? আমি এতক্ষণ যা যা বলেছি তুমি কি কিছু বুঝতে পেরেছো? রাফাত মাথাটা নিচু করে রাখে। এতক্ষণ স্যার যা বলেছে সবকিছু সে ভালো করেই শুনেছে। কি হলো, কথা বলছো না কেন? কি সমস্যা তোমার? প্রথম দিন থেকে লক্ষ্য করছি তুমি মাথা নিচু করে রাখো। এখন আমি যা বুঝিয়েছি তা সবাইকে বলে শোনাও। রাফাত মাথাটা এবার উঁচু করে আশেপাশে তাকায়। সবাই রাফাতের দিকে মজার দৃষ্টিতে তাকিয়ে আছে।
রাফাত একটা মুচকি হাসি দিয়ে বলতে থাকে, পরিশ্রম ছাড়া জীবনের বিকাশ সম্ভব নয়। রোগীব্যাধি যেমন মানুষের দেহের শত্রু, অলসও তেমনি জীবনের চরম শত্রু। বেদির মতো অলস জীবনকে পঙ্গুতর দিকে টেনে নিয়ে যায়। জীবনের সর্বনাশ মূল হলো এই অলস। কর্মময় জীবন সফলতার চাবিকাঠি ব্যক্তিগত জীবনে যেমন তেমনি জাতীয় জীবন ও কাজেও অগ্রগতির পথ প্রদর্শক। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে রাফাত। আশরাফ স্যার অবাক হয়ে যায় রাফাতের এমন কথায়। ক্লাসের বাকিরাও স্যারের মতো অবাক, কেননা রাফাত অনেকটা আলাদা করে কথাগুলো বলেছে। কেউ ভাবতে পারেনি রাফাতের মতো এমন একটা বোকা ছেলে এত বড় কথার জবাব দিতে পারবে। আশরাফ স্যার বলে, তুমি এগুলো কিভাবে বললে? বাইরেও অভিন্ন রূপ, ভিতরেও পরিচয় অভিন্ন রূপ বহন করে না। চরিত্রের প্রকাশ চেহারায় পরিপুষ্ট হয়। এই প্রচলিত ধারণাটি থাকলে বিশ্বাসটা যথাযথ নয়। আমি বাইরে থেকে যেমনই হই না কেন, আপনার সামনে ভিতরে থেকে আমি নিজে নিজে ঠিক আছি। সত্যি রাফাত, আমি ভাবতেই পারিনি তুমি আমার করা প্রশ্নের জবাবে এগুলো বলতে পারবে। স্যার, ভ্রান্ত অভিজাতের গর্বে মানুষ মানুষকে ঘৃণা করে, মানুষের স্পর্শকে দূরে ঠেকিয়ে রেখে বিশ্বের মিথ্যা ষড়যন্ত্র জাহির করে। রাফাত, মানব জীবন সংগ্রাম মুখর জীবন, বাকি বাকি রয়েছে মরণ গলি। এই জীবন থেকে পালানো মানেই জীবনের ব্যর্থতা ডেকে আনা। তুমি ভিতরে যেমনই হও না কেন, বাইরে মানুষের কাছে তুমি চাচ্ছে ভালো কিছু প্রকাশ করবে। সম্ভব না স্যার। বর্তমান যুগে যার ধন দৌলত আছে তিনিই ধনী। তবে ধনীর যদি মন ছোট হয় তাহলে তিনি ধনী হয়ে প্রকৃত মানুষ বলে গণ্য হতে পারেন না। আমি যেমন আছি ভালোই আছি। রাফাত কথাগুলো বলে তাড়াতাড়ি করে নিজের জায়গায় বসে পড়ে। আশেপাশে স্টুডেন্টরা কেউই রাফাতকে ভালো চোখে দেখছে না, কারণ ক্লাসে উপস্থিত কম বেশি সবাই ধনী পরিবারের ছেলে। রাফাতের কথাগুলো এমনিতেই তাদের শরীরে লাগার মতো। ক্যাম্পাসের মাঠে কোনো কিছু একটা নিয়ে ঝামেলা চলছে, যার কারণে বাইরের লোকজনের জোরে জোরে কথোপকথনগুলো ক্লাসের ভিতর সমস্যা করছে। স্যার কিছু বলতে যাবে, আবারও সেই একই আওয়াজ। রাফাত যেখানে বসে আছে সেখানে একটা জানালা আছে। সেই জানালা দিয়ে সে বাইরের দিকে তাকায়। ক্যাম্পাসের পুকুর দেখা যাচ্ছে। রাফাতের ক্লাসটা একেবারে পুকুরের পাশে, তাই সেখান থেকে মাঠের অবস্থা দেখা যাবে না। আশরাফ স্যার ক্লাস থেকে বেরিয়ে যায়। এমন চিৎকার চেঁচামেচির শব্দে ক্লাস করানো যায়? ক্লাস পুরো ফাঁকা হয়ে গেছে। একমাত্র রাফাতই বসে আছে। রাফাত উঠে দাঁড়ায়। কালো কালারের ব্যাগটা কাঁধে নিয়ে ক্যাম্পাসের মাঠের দিকে যায়। এই ছেলে, তুই এদিকে আয়। রাফাত দাঁড়িয়ে যায় কথাটা শুনে। ক্লাস শেষ করে রাফাত যখন ক্যাম্পাসের মাঠের দিকে যায় তখন সে দেখতে পায় 10-15টা ছেলে নিজেদের মধ্যে কথোপকথন করছে, আর অন্য একটা মধ্যবয়সী ছেলে কালো কালারের গাড়ির উপর আরাম করে বসে আছে, পাশে রাখা হ্যান্ড মাইক। রাফাত পিছনের দিকে তাকাবে কি তাকাবে না এটা নিয়ে সে বেশ কনফিউজড। কাকে ডাকলো এমন করে রাফাত বুঝতে পারছে না, তাই সে আবারও সামনের দিকে হাঁটা ধরে, কিন্তু আবারও সেই একই ডাক। তোকেই ডাকছি, পোকার মতো করে চলে যাচ্ছিস কেন? এদিকে আয়। রাফাত পিছনে ফিরে তাকায়। চিকেন তন্দুরির আকৃতির মতো সজীব নামের একটা কালো রঙের ছেলে রাফাতকে ডাকছে। রাফাত গুটি গুটি পায়ে সজীবের সামনে এসে দাঁড়ায়। নিতান্তই রাফাতের মাথাটা হালকা নিচু করা। তুই চলে যাচ্ছিস কেন? সবাই দাঁড়িয়ে রয়েছে, তুই কেন চলে যাচ্ছিস? বাসায় গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তাই চলে যাচ্ছিলাম। সাকিব ভাই কি বলল, তুই কি শুনতে পাসনি? সাকিব ভাইকে? রাফাতের কথা শুনে আশেপাশে থাকা ছেলেগুলো হাসতে থাকে। সজীব রাফাতের শার্টের কলার চেপে ধরে। রাফাত চোখ জোড়া হালকা লাল করে, এমনভাবে যেন রাফাতের কলার কেউ ধরে থাকুক এটা সে পছন্দ করে না। রাফাত বিনয়ী কণ্ঠে বলে, কলারটা ছেড়ে কথা বললে ভালো হতো। কেন রে? কলার ধরেছি বলে কি ভালো লাগতেছে না? কলারটা ছেড়ে বলেন সাকিব ভাইকে। এই ভার্সিটিতে পড়িস আর সাকিব ভাইকে চিনিস না? ভালো তেরামাল তো তুই। আরে বোকা ছেলে, ওইকে তাকে দেখ, কার উপর যে বসে আছে সেটাই সাকিব ভাই, এ ভার্সিটির ফিফি। হ্যাংলা টাইপের রাকিব নামের ছেলেটার কথা শুনে রাফাত মাঠের পূর্ব পাশে তাকায়। কালো কালারের দামি গাড়ির উপর আরাম করে যে বসে আছে একটা ছেলে, তাহলে এটার নামই সাকিব। কিন্তু এই ক্যাম্পাসে তো সাকিবকে আগে কখনো দেখেনি রাফাত। তাহলে কিরে, তুই এমন করে তাকিয়ে থাকিস কেন? কিছু বুঝিস না নাকি?
আরে দেখিস না কীর্তনের জামাকাপড় পরে আছে ভার্সিটিতে, দেখতেও কেমন জানি খ্যাত খ্যাত একটা ভাব আছে। রাফাত রাকিবের কথা শুনে মুচকি হাসে। মানুষের গালমন্দ শুনতে রাফাতের খুব একটা খারাপ লাগে না। পৃথিবীতে এমনও মানুষ আছে যে কিনা নিজের সম্পর্কে খারাপ কথা শুনে খুশি হয়, আর হবেই না কেন। রাফাত যেমন জামা কাপড় পরেছে, মানুষকে এমন কাপড় চোপড় দেখে ভালো কিছু বলবে, এগুলোই ভাবছিল রাফাত। তখনই সজীব রাফাতের ডান গালে কষে একটা চড় মারে। আজকে 3টা চড় পড়েছে রাফাতের এই ডান গালে। সকালে 2টা মেরেছে শ্রাবণী, আর এখন মেরেছে সজীব নামের ছেলেটা। কিন্তু রাফাতের কিছু করার নেই, হাত দুটো বাঁধা, কি আর করতে পারে? আবার চাইলেই অনেক কিছু করতে পারে। চটটা কেন মেরেছি জিজ্ঞেস করবি না? হয়তো এটার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে, কিন্তু আমি অন্যের উদ্দেশ্য জানতে চাই না। বোকার মতো থাকলে কি হবে? স্মার্টলি উত্তর দিতে জানিস দেখছি। এলাকার লোকজন বলে আর কি। তা তুই এমন বোকাশোকা চেহারা নিয়ে থাকিস কেন? তোকে দেখে কিন্তু এমন মনে হয় না। সজীবের কথার ছলে রাফাত মজা করে বলে, আমাকে দেখে কেমন মনে হয় তাহলে? তোর মধ্যে গরিব গরিব একটা ভাব আছে, কিন্তু তুই যেভাবে কথা বলিস এটা গরিবের মতো না। কথার মধ্যে স্মার্টলি একটা বড়লোক ভাব পাওয়া যায়। আমি এমনই, তবে আপনি কিন্তু আবার আমাকে গরিব ছাড়া অন্য কিছু ভাববেন না। কেন, আমার ভাবাটা কি ভুল? অবশ্যই ভুল, কেননা আপনি আমাকে নিয়ে এত বড় কিছু চিন্তা করতে পারেন না, কারণ আমি অত বড় নই। ছোট্ট অতি ক্ষুদ্র একটা ব্যক্তি মানুষ আমি। এই সাকিব ভাই ডাকে তোকে। কাকে? আমাকে? তা না তো কাকে? আমাকে। দেখেন ভাই, আমার সুন্দর একটা নাম আছে, সেটা হলো রাফাত। আমাকে এই নামে ডাকলে খুশি হব। এত কথা না বলে ভাই কেন ডাকছে শুনে আয়। রাফাত আশেপাশে তাকায়। বাকি ছেলেগুলো মাঠের এক কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কি যেন বলছে। এগুলো শোনার টাইম নেই রাফাতের। সে এখন সাকিবের সাথে কথা বলতে যাবে। রাফাতকে আসতে দেখে সাকিব গাড়ির উপর থেকে নেমে দাঁড়ায়। তার ঠোঁটের মধ্যে লেগে থাকা সিগারেটের ছোট অংশটুকু নিচে ফেলে দেয়। সে রাফাতের সামনে এসে দাঁড়ায়। কি নাম তোর? জি ভাই, রাফাত আহমেদ। নামটার সাথে তোর তেমন একটা মিল খায় না। যদি তোর নামটা করিম হতো তাহলে নামের সাথে চেহারার ড্রেস আপের মিল হতো, কিন্তু তোর ভাগ্যটাই খারাপ, এমন একটা সুন্দর নামের সাথে তোকে মানালো না। আমার কিছু করার নেই, বাবা মা আমার নামটা পছন্দ করে রেখেছেন। সাকিব রাফাতের চোখ থেকে মোটা ফ্রেমের চশমাটা খুলে নেয়। কাঁচের মধ্যে 2টা ফু দিয়ে সেই চশমাটা নিজের চোখে লাগায়। তোর আর কিছু পছন্দ না হলেও চশমাটা আমার কাছে বেস্ট লেগেছে, আমাকে চশমাটা দিয়ে দে। আমি আমার চশমা ছাড়া ভালো করে দেখতে পাই না। কালকে এরকম একটা চশমা আপনাকে এনে দিব। আমার অন্য চশমা লাগবে না, এটাই আমার পছন্দ হয়েছে, এটাই নিব আমি। কিন্তু ভাইয়া, আমি চশমা ছাড়া বাসায় যাব কি করে? আমি চশমা ছাড়া ভালো করে কিছু স্পষ্ট দেখতে পাই না। তুই এক কাজ করতে পারিস, গাড়ির ওপরে আমার যে কালো কালারের চশমাটা আছে তুই ওটা নিয়ে যা, অনেক দামি কিন্তু সেটা। তোর এই মোটা ফ্রেমের চশমা বেচেও আমার চশমার দাম দিতে পারবি না। এখন বল কোনটা চাস তুই? আমি আমার চশমাটাই চাই, অন্যের চশমার পরার ক্ষমতা এখন আমার হয়নি। আর তাছাড়া কালো চশমা দিয়ে আমি কিছুই দেখতে পাবো না। এগুলো বাদ দে, চশমা পরে এক সময় তুই আমার কাছ থেকে নিয়ে যাবি। এখন এটা বল যে ক্যাম্পাস থেকে তো অনেকেই রাজনীতিতে যোগ দিতে যাচ্ছে, তুই কি যোগ দিবি? আমি রাজনীতি বিশ্বাস করি না। আর তাছাড়া গ্রাম থেকে মা বাবা আমাকে পড়াশোনা করার জন্য পাঠিয়েছেন, রাজনীতি করতে নয়। কালকে একটা মিছিল আছে, তুই চলে আসবি। আর যদি না আসিস তাহলে কি হবে এটা তুই ভাবতে পারবি না। তারপরই রাফাত সাকিবকে আর কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে নিজের মোটা ফ্রেমের চশমাটা নিয়ে চলে আসে। গাছতলায় বসে আছে নেহা, শ্রাবণী, প্রীতি, মীরা, বৃষ্টি। অন্যদিনের মতো করে আজকেও রাফাত সেখান দিয়ে যাচ্ছে। ক্যাম্পাস থেকে বের হতে হলে মেন গেটের আগেই কৃষ্ণচূড়া গাছটা পড়ে। সেই গাছের নিচেই নেহাদের আড্ডা। এই বেয়াদব ছেলে, এদিকে আয়। নতুন চিকন কোনো মেয়েলি কণ্ঠে কথাটা বলে। রাফাত স্থির হয়ে দাঁড়ায়। মেয়েটা যে রাফাতকে উদ্দেশ্য করে ডাকছে এটা সে বুঝে গেছে। রাফাত তাকায় সেদিকে। মোটা টাইপের একটা মেয়ে, নাম মীরা। অতটা মোটা না সে, তবে দূর থেকে দেখলে মোটা বোঝা গেলেও কাছ থেকে অতটা মোটা বোঝা যায় না। মোটা শরীরের অধিকারী ব্যক্তিরা সবসময় উঁচু গলায় কথা বলে। আশেপাশের লোকজন বিরক্ত বোধ করে তার গলার আওয়াজে, কিন্তু এখানে মীরার ক্ষেত্রে ব্যাপারটা খুবই ভিন্ন। মোটা হলেও গলার স্বরটা অনেক চিকন।
এভাবে তাকিয়ে আছিস কেন? জীবনে মেয়ে দেখিসনি কখনো? রাফাত মীরার কথার জবাবে কিছু বলবে এর আগেই পাশ থেকে প্রীতি নামের মেয়েটা বলে ওঠে, মেয়ে দেখব কি করে? সেই যোগ্যতা কি এই খ্যাতের আছে? চোখ নিচু কর, নয়তো গেলে দিব তোর। শালা লুচা কোথাকার। এই বেয়াদবকে বলে কোনো লাভ হবে না। এর সব সময় তারা থাকে, এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বের করে দেয়। গরিব ছোট লোকদের স্বভাব এমনিতেও ভালো না। তারা চায় শুধু বড় লোক হতে, কিন্তু কিভাবে হবে সেটা জানে না। দেখলি দেখলি খ্যাতটা এখনো কেমন করে তাকিয়েছে। এই রাফাত, তুই আমাদের ভাষা বুঝতে পারিস না? আমরা কি মুখ দিয়ে ইংরেজিতে কথা বলছি? ইংরেজিতে বললে কি বুঝবে এই মূর্খটা? রাফাত নিচে তাকা, আবারও বলছি। মীরা আর প্রীতির বাঁচালের মতো কথাবার্তা শুনে সবাই বিরক্ত। নেহা তার দুই কানে আঙুল চেপে ধরে বলে, চুপ করবি তোরা দুজন? মাথাটা খারাপ করে দিচ্ছিস তোরা দুইজন। আমি তো আগেই চুপ করে যেতাম যদি আমার কথাগুলো এই ছাগলটা শুনতে পেত। এই রাফাত, তুই প্রীতি আর মীরার দিকে এভাবে তাকিয়েছিলি কেন? রাফাত এইবার আর চুপ করে থাকতে চায় না, তাই হালকা ছোট করে একটা কাশি দিয়ে বলে, আমি তো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আপু দুইটা আমাকে কি কি বলে। তাই বলে তুই তাদের দিকে এমনভাবে চেয়ে থাকবি যেন এরা তোর গার্লফ্রেন্ড? নেহা, তুই কি বলছিস না বলছিস? এই খ্যাত ছেলেটার কোনো যোগ্যতা আছে আমাদের বয়ফ্রেন্ড হওয়ার? প্রীতি ঠিকই বলেছে নেহা, এই ছেলেটা আমার জুতো পরিষ্কার করার মতো যোগ্যতা রাখে না। সে নাকি হবে আমার বয়ফ্রেন্ড। আসছি খ্যাত কোথাকার। যা বলেছিস তুই মীরা। কথাগুলো বলে সবাই হাসতে থাকে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে শ্রাবণী হাসছে না, কি যেন চিন্তা করছে সে। শ্রাবণীর চুপচাপ নীরবতা দেখে নেহা শ্রাবণীকে হালকা ধাক্কা দিয়ে বলে, এই শ্রাবণী, কি হয়েছে তোর? হঠাৎ এমন করে চুপচাপ হয়ে গেছিস কেন? কি ভাবছিস তুই? তেমন কিছু ভাবছি না, তোদের সবার কথা শুনছি আমি। কিছু না ভাবলে আমাদের সাথে হাসলি না কেন? তুই তেমন মেয়ে না। কি হয়েছে বল আমাদেরকে। বললাম তো তেমন কিছু না। তেমন কিছু যে একটা, সেটা বল। তুই এমন কেন করছিস নেহা? আমি বললাম তো আমার কিছু হয়নি, ঠিক আছি আমি। বাদ দে নেহা, শ্রাবণীর সমস্যার কথা পরে শুনতে পারবো। এখন এই খ্যাত ছেলেটাকে কিছু বল। রাফাত, এখন সাকিব ভাই তোকে ডেকে নিয়ে কি বলেছে? রাফাত এতক্ষণ লক্ষ্য করছিল শ্রাবণী সবার সাথে হাসছিল না। কি ব্যাপার? শ্রাবণীর কি হয়েছে? কি নিয়ে এত ভাবছি সে? সকালে যখন রাফাতের সাথে কথা বলেছে তখন তো ভালোই ছিল, এখন আবার এমন করে চুপ মেরে বসে আছে কেন জানা নেই রাফাতের। হঠাৎ নেহার প্রশ্ন শুনে রাফাত চমকে যায়। সাকিব ভাই কি বলছে এটা নেহা কেন জিজ্ঞাসা করছে? সাকিব ভাই যেটা বলছে এটা শোনার জন্য নেহার এত আগ্রহ কেন? তুই আবার এমন চুপ হয়ে গেলি কেন? শ্রাবণের রোগে ধরেছে তোকে? আমি যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দে। জি, কি যেন জিজ্ঞাসা করছিলেন আমাকে? শুনতে পাইসনি তুই আমি কি বলেছি? এতবার বলতে হবে কেন তোকে? ভাব দেখাস আমাকে? এ মা, ভাব দেখাবো কেন? কি এমন আছে আমার যার জন্য আমি আপনাকে ভাব দেখাবো? সেটা কি আছে তোর? কি দিয়ে ভাব দেখাবি তুই? এখন আবারও বলছি, কান পেতে ভালো করে শুনে নে। তখন সাকিব ভাই তোকে ডেকে নিয়ে কি বলেছেন? রাজনৈতিক ব্যাপারে বলছিলেন, আমাকে জিজ্ঞাসা করছে রাজনীতিতে যোগ দিবি কিনা। তারপর তুই কি বললি? আমি বলে দিয়েছি রাজনীতি আমাদের সম্ভব হবে না। আর এমনিতেই তোকে দেখে কেউ ভয় পাবে বলে আমার মনে হয় না। রাফাত মুচকি হাসে নেহার কথা শুনে। কেউ ভয় পাবে না রাফাতকে। এই শহর থেকে কি রাফাত শুধু কষ্টই পেয়ে যাবে? রাফাত, তুই আমার সামনে থেকে এখন চলে যা, ভালো লাগছে না আমার। শ্রাবণীর কথা শুনে রাফাত অবাক হয় না, কারণ সে দেখেছে শ্রাবণীর চোখে এখন রাফাতের প্রতি বিরক্তি কাজ করছে। রাফাত শ্রাবণীর কথা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তখনই আবার নেহা ডাক দেয়। রাফাত না চাইতেও দাঁড়িয়ে যায়। আজকে শ্রাবণের জন্য তোকে আবারও ছেড়ে দিলাম, কালকের জন্য প্রস্তুত থাকিস। রাফাত কিছু বলে না, সে জানে এখানে কিছু বলেও কোনো লাভ হবে না। ধনী পরিবারের মেয়েগুলো যে এমন হবে ভাবতেই পারছে না রাফাত। নিজের বাবার টাকা নষ্ট করে ঘোরাঘুরি করে। রাফাত আগে জানতো ছেলেরা মেয়েদেরকে বিরক্ত করে,
কিন্তু এই ক্যাম্পাসের মেয়েরা ছেলেদেরকে বিরক্ত করে। এটা বিরক্ত বা র্যাগিং যাকে বলে। রাফাত গেটের দিকে এগিয়ে যায়। দারোয়ান চাচা বসে বসে ঝিমোচ্ছে। দারোয়ান চাচার নামটা রাফাতের এখন মনে পড়ছে না। বেশ বড় নাম ওনার। পান খেতে খেতে ঠোঁট জোড়া লাল করে ফেলেছে। দাঁতের অবস্থাও বেশি একটা ভালো না। রাফাতের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে দারোয়ান চাচার। রাফাত এখন আর ডাক দিবে না চাচাকে, তাই সে বেরিয়ে যায়। গেট পেরিয়ে ক্যাম্পাস থেকে রাত প্রায় 11টার কাছাকাছি। কাছাকাছি বললে ভুল হবে, 1 মিনিটের পার্থক্য। 11টা বেজে গেছে। শীতের রাত। সবাই শীত থেকে বাঁচার জন্য ঘরে অবস্থান করছে। রাতের দিকে অনেক কুয়াশা পড়তে থাকে। শীতের রাত হয় অনেক অন্ধকার। চাঁদের আলো সম্পূর্ণভাবে নিজের আলো ছড়াতে পারে না। ঢাকা শহরের ছেলেরা ফাঁকা গলির রাস্তায় রাস্তায় ব্যাডমিন্টন খেলে। মিরপুরের এই রাস্তাটা আজকে পুরোপুরি ফাঁকা। রাত 11টার দিকে কেউ অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না। যদি কেউ অপ্রয়োজনে বের হয় তাহলে সে মানসিক রোগী ছাড়া অন্য কিছু না। স্টেডিয়ামের হলদে আলোয় রাস্তাটা আলোকিত হয়ে গেছে। দূর থেকে আবার ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে পড়েছে। রাস্তায় বাইকের উপর আরাম করে কেউ একজন বসে বসে সিগারেট টানছে। শীতের রাতে ঠান্ডার মধ্যে সিগারেট টানার মজাই আলাদা। শরীরটা বেশ গরম গরম ভাব থাকে। বাইকের উপর বসা লোকটা হয়তো শীতের রাতে সিগারেট টানার মজা পেয়েছে, তাই হয়তো মাঝ রাস্তায় এইভাবে বসে আছে। আচমকাই একটা গাড়ি এসে থামে বাইকে বসা লোকটার সামনে। সাদা কালারের দামি গাড়ি। কুয়াশার জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না। সাদা কালারটা এখন কালোই বোঝা যাচ্ছে বেশি। গাড়ির ভিতর থেকে জোরে জোরে হর্ন চাপছে কেউ, হয়তো ড্রাইভার হবে। হর্নের আওয়াজ শুনেও বাইকের উপর বসা লোকটা নামে না। নিজ জায়গায় স্থির হয়ে বসে বসে সিগারেট টানছে। সামনে যে একটা গাড়ি হর্ন বাজিয়ে চলেছে তার যে কোনো খেয়ালই নেই। মোশাররফ সাহেবের ব্যবসার কাজে আজকে সারা দিন চলে গেল। কাজের অনেক চাপ। 5টা মালভর্তি জাহাজ আটকে আছে। এটার জন্য রাতে একটা মিটিংয়ে জয়েন হয়েছেন তিনি। মিটিংটা শেষ হতে হতে রাত 11টা বেজে গেছে। তাই ড্রাইভারকে শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বলে। ড্রাইভার শর্টকাটের জন্য মিরপুরের রাস্তাটা বেছে নেয় আর সেই রাস্তা দিয়ে যেতে থাকে। হঠাৎ ড্রাইভারটা গাড়িটা থামায়। কষে ব্রেক করার জন্য মোশাররফ সাহেব রেগে যায় আর বলে, কি হয়েছে মনে? গাড়ি এমন করে হঠাৎ থামালি কেন? স্যার, রাস্তার মাঝখানে বাইকের উপর কেউ বসে আছে। হর্ন বাজার চলে যাবে। এরা নাইট ক্লাবে মদ খাবে আর রাস্তায় এসে মাতলামি করবে। তুমি হর্ন দাও। মোশাররফ সাহেবের কথা শুনে ড্রাইভার মনির জোরে জোরে হর্ন বাজাতে থাকে। এক পর্যায়ে মনির বিরক্ত হয়ে যায়। স্যার, মাতালটা তো রাস্তা থেকে যাচ্ছে না, বাইকের উপর আরাম করে বসে আছে। তুমি তাহলে বসে আছো কেন? গাড়ি থেকে নেমে দেখো কি চায় ওরা। আমার ভয় করছে স্যার, মাতালটা যদি কোনো কিছু করে বসে তাহলে। তুমি কেন ভয় পাচ্ছ? লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে। রাস্তার মাঝে বাইক নিয়ে কেন বসে আছে? স্যার, আপনি আমার সাথে চলেন। আমি কেন বের হবো? তুমি ড্রাইভার, তুমি গিয়ে দেখবে কি সমস্যা হয়েছে। আমি যেতে পারবো না স্যার, আমার আকাশছুঁই পরিমাণ ভয় ঘিরে ধরেছে। মনির, তোমার চাকরি কিন্তু আমি শেষ করে দেবো। যাও বলছি। মনির নিজ জায়গা থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করে না। মোশাররফ সাহেব রেগে নিজেই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। এটা দেখে মনির নিজেও গাড়ি থেকে নামে। এখন মনিরের বুকের ভিতর সাহস এসেছে, তাই সে বাইকের উপর আরাম করে বসে থাকা আগন্তুককে উদ্দেশ্য করে বলে, এই কে তুই? রাস্তার মাঝখানে বাইক রেখে বসে আসিস কেন? মনির, এভাবে বললে কিছু হবে না। লোকটি মনে হয় বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই হয়তো দূর থেকে তোমার কণ্ঠ শুনতে পাচ্ছে না। কাছে গিয়ে জিজ্ঞেস করো। মনির বুকের ভিতর ভয় নিয়ে গুটি গুটি পায়ে আগন্তুকের দিকে এগিয়ে যায়। মনির আগন্তুককে বলে, এই, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস, নাকি মদ খেয়ে এখানে ঘুমিয়ে পড়েছিস? আগন্তুক কিছুই বলে না। এটা দেখে মনির অনেকটা রেগে বলে, এই শালা। মনির আর কিছু বলতে পারে না। এর আগেই বাইকে বসা আগন্তুক মনিরের বুকে জোরে লাথি মারে। মনির ছিটকে দূরে গিয়ে পড়ে। আগন্তুক বাইক থেকে নেমে দাঁড়ায়। পরনে তার কালো কালারের টুপিওয়ালা লম্বা হাতার গেঞ্জি। টুপি দিয়ে মাথা ঢেকে আছে, মুখে রং মাখানো, ঠোঁটে সিগারেট। আগন্তুকটা 2 হাত প্যান্টের সামনে 2 পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে। মোশাররফ সাহেব এগিয়ে যায়, হাত ধরে নিচ থেকে মনিরকে ওঠায়। কে তুই? আমাকে লাথি দেওয়ার সাহস পেলি কোথা থেকে? মনির, তুমি চুপ করো, আমি কথা বলে দেখি কি বলে। স্যার, আপনি বললেও কোনো লাভ হবে না। দেখছেন না আমাকে কেমন করে লাথি মেরেছে? আমি দেখছি ব্যাপারটা। এই, কেউ তুমি? মনিরকে লাথি মেরেছো কেন?
আগন্তুক উচ্চস্বরে হাসতে থাকে, কিছু বলে না, শুধু হাসতে থাকে। মোশাররফ সাহেব বিরক্ত বোধ করছেন। সারা দিন কাজ করে রাতে আবার মিটিং শেষ করে বাসায় যদি না যেতে পারে তাহলে কেমন লাগে? খুব একটা ভালো না। আমার কথার জবাব না দিলে সমস্যা নেই, এখন তুমি তোমার বাইকটা রাস্তার মাঝ থেকে অন্য পাশে নিয়ে যাও। কথাটা বলে মোশাররফ সাহেব আর মনির গাড়ির দিকে এগিয়ে যায়। তখনই পিছন থেকে শুনতে পায়, ভয় পেয়ে চলে যাওয়াটা ভিতর কাজ। সাহসের সাথে কথা বলতে হয়, তবে মানুষ আপনাকে দাম দিবে। মোশাররফ সাহেব আর মনির দুইজনই পিছনে ফিরে তাকায়। আগন্তুকই কথাটি বলেছে, তবে আগন্তুকের গলার কণ্ঠটা আগে কোথাও শুনেছে বলে মনে হচ্ছে মোশাররফ সাহেবের কাছে। কাজের চাপে সব ভুলে গেছে মোশাররফ সাহেব, তাই মনে করতে পারছে না। সাহসের প্রয়োজন নেই আমার, তুমি একটু তোমার বাইকটা এখান থেকে অন্য জায়গায় রাখো। আমার বাইকটা এখানেই থাকবে, আপনারা অন্য রাস্তা দিয়ে চলে যান। আমার কাজ শেষ হয়ে গেলে আমি এই বাইক নিয়ে চলে যাব। অন্য রাস্তা দিয়ে যেতে পারবো না, তোমার কাজ শেষ হতে হতে কতক্ষণ লাগবে? 5 মিনিটের কাজ। খুবই অল্প সময়ের কাজ, আমরা না হয় এতক্ষণ অপেক্ষা করি। আপনি যদি এখনই বলেন তাহলে এখনই হাতের কাজটা শেষ করে ফেলি। তাড়াতাড়ি শেষ করো। কথাটা বলতে দেরি আগন্তুকটা পিছন থেকে একটা পিস্তল বের করে মোশাররফ সাহেবকে গুলি করতে দেরি করেনি। পিস্তলের বুলেটটা গিয়ে মোশাররফ সাহেবের ডান পাশের বাহুতে লাগে, তিনি নিচে পড়ে যান। মোশাররফ সাহেবের কোট ভেদ করে তাজা রক্ত নিচে পড়তে থাকে। মনির বলে ওঠে, শালা শুয়োরের বা। একটা বুলেট বের হয় আগন্তুকের পিস্তল থেকে। বুলেটটা গিয়ে মনিরের বাম পায়ে লাগে। মনির চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। আগন্তুক উচ্চস্বরে হাসতে থাকে। মোশাররফ সাহেব ভয় পেয়ে যায়। তিনি মনে হয় নিজের মৃত্যু দেখতে পাচ্ছেন। আমাকে গুলি করার কারণ কি? আমি কারণ ছাড়া কোনো কাজ করি না, আর আপনাকে গুলি করার কারণ আপনি নিজেই। আমি মনে হয়? আমার পিস্তলের দিকে তাকান, কিছু মনে পড়ছে? এটা সেই পিস্তল যেটা দিয়ে আপনি কাউকে মারার আশায় ছিলেন, কিন্তু কি হয়ে গেল আজ? আপনি নিজেই ফেঁসে গেছেন। তারপরে তুমি মোশাররফ সাহেব আর কিছু বলতে পারে না। আগন্তুকটা নিজের পা দিয়ে মোশাররফ সাহেবের মুখ চেপে ধরে। বি দিয়ে আমার নাম শুরু হয় না। বি পজিটিভ আমার রক্তের গ্রুপ নয়, গণিতে আমার গ্রেডও নয়। এটি আমার প্রিয় একটা সংখ্যা। আমি যেটা বন্ধ করার জন্য হাত দিই সেখানেই সমাপ্তি ঘটে। আগন্তুক কথাটা বলে মোশাররফ সাহেবের বুকে 3টা গুলি করে। মনির এটা দেখে ভয়ে কাঁপতে থাকে। আগন্তুক মুচকি হেসে বলে, তোকে কেন বাঁচিয়ে রেখেছি জানিস? কেন? যাতে কালকে সকালে সবাইকে আমার কথাটা বলতে পারিস। থেমে নেই আগন্তুক। কালো কালারের বাইকটা নিয়ে কুয়াশা ভেদ করে রওনা দেয় অজানা উদ্দেশ্যে। তারপরই